আজ সকালে একটু ভোরে উঠে গেলাম, কারণ কাল রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। শরীরটা খারাপ করছিল তাই। এখন ঘুম থেকে উঠে শরীরটা অনেক ভালো লাগছে। একটু পরে ঘড়ির দিকে চোখ পড়তে দেখলাম সকাল 7টা বাজে মাত্র। তাই আর কিছু না করে মোবাইলটা অন করে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি অচেনা একটা মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজ সিন করে অ্যান্সার দেয়নি। এরপর ফেসবুক থেকে বের হয়ে একটু গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে 9টা বেজে গেল। ও, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমার নাম নাইমুর রহমান। আমাকে সবাই নাইম বলে ডাকে। আমার বাবা মা কোনো এক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাবার কাছ থেকে পাওয়া কিছু সম্পদ আছে, ওইগুলো বিক্রি করে পড়াশোনা করতেছি। আর আমাদের দুটো দোকান আছে, ওই দোকানগুলো ভাড়া দিয়ে আমি দৈনিক হাত খরচের টাকা পাই। তাই আমার কোনো প্রবলেম হয় না চলতে। আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। আচ্ছা যাই হোক, গল্পে ফিরে আসা যাক। এরপর আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে রান্না করলাম। সেগুলো খেয়ে নিলাম। এরপর রেডি হয়ে নিলাম। 9:30 বাজে ঘর থেকে বের হয়েছি। এরপর রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কলেজে গিয়ে দেখলাম সব বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমার বন্ধু হলো রফিক, আকাশ, রাশেদ, মিমি। এরাই আমার প্রকৃত বন্ধু। বন্ধুদের কাছে গিয়ে সবাইকে গুড মর্নিং জানালাম। আমাকেও গুড মর্নিং টু জানালো। সবাই বলল একসাথে, কিরে, কি অবস্থা তোদের? ভালো। এরপর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন মিমি এসে বলল, হুম, চলো সবাই। হুম, চল। এরপর সবাই একসাথে ক্লাসে চলে যাই। সবাই যার যার সিটে বসে যায় আর আমিও আমার সিটে। ক্লাস শুরু হয়ে গেল। আর ক্লাসে স্যার আসে। এভাবে দুটো ক্লাস চলে গেল। 3 নম্বর ক্লাস হলো ইংরেজি। আর সেই ইংরেজি স্যারকে গতকালকে আমাদের কলেজ থেকে রিটায়ার নিয়েছে। তার তো অনেক বয়স হয়ে গেছে, তাই রিটায়ারের সময় হয়ে গেছে। সবাই এই ক্লাসে খেলাধুলো করছে আর দুষ্টুমি করছে, সাথে আমিও করছি। একটু পর প্রিন্সিপাল আর তার সাথে একটা মেয়ে ক্লাসে ঢুকলো। সবাই তো ওই মেয়েটাকে দেখে পুরাই অবাক। কালো রঙের বোরকা আর আকাশি রঙের হিজাব দিয়ে মুখ ঢাকা রয়েছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কি সুন্দর চোখ দুটো! শুধু চোখ দুটো দেখেই সবাই হা হা করে ম্যাডামের দিকে তাকিয়ে রয়েছে। যে কেউ ক্রাশ খেতে পারে তার উপর। সবাই প্রিন্সিপালকে দেখে দাঁড়িয়ে যায়, সাথে আমিও। সবাই বসো। ওকে স্যার। আমি ক্লাসে এসেছিলাম একটা জরুরি কথা বলতে, আর সেটা হলো তোমাদের আজ থেকে ইংলিশ ক্লাস এই ম্যাডামে করাবেন। আরও কিছু কথা বলে চলে গেলেন প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার যাওয়ার পরই সবাই এক দৃষ্টিতে হা করে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। আমিও, সাথে আমিও। ম্যাডামের আওয়াজে সবারই ধ্যান ভাঙলো, সাথে আমারও। কিছু বুঝতে পারছে না তো? বোঝার ভান না করে বললেন, আমি আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস করাবো। আর আমার নাম হলো আইরা আক্তার। আমি পড়ানোর সময় আমার ক্লাসে অমনোযোগী যেন কাউকে না দেখি। দেখলেই কিন্তু শাস্তি দেওয়া হবে, বলে দিলাম। কি রে, এটা কি বলে? আসতে না আসতেই শাস্তি দিবে বলছে? এরপর ম্যাডাম ক্লাস শুরু করলেন। এর মাঝে কিছুক্ষণ পর পর ম্যাডামের দিকে তাকাচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে! একটা কালো রঙের বোরকা আর আকাশি রঙের হিজাব পরানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তা দেখেই আমি ফিদা হয়ে গেছি। একটু পরপর ম্যাডামের দিকে তাকাচ্ছি আর বইয়ের দিকেও তাকাচ্ছি। কিছুতেই মন বসছে না পড়ায়, শুধু ম্যাডামকে দেখতে ইচ্ছে করছে। ম্যাডাম আমার দিকে তাকাতেই তা বুঝতে পেরেছে। আমিও আবার পড়ার বইয়ের দিকে তাকাই। একটু পর দিকে একজন আমাকে ডাকতেছে। মাথা উঁচু করে তাকাতে দেখলাম ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। ও মা গো, খাইছে রে! এই ছেলে দাঁড়াও। হুম, জি বলেন ম্যাডাম। এই ছেলে, তোমার নাম কি? নাইম। হুম, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম তোমার পড়ার মধ্যে কোনো মনোযোগ নেই। কই না তো, আমি তো পড়ার মধ্যে মনোযোগ দিয়ে রাখছি, পড়তেছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর আদি ভাষার নাম কি? ম্যাডাম, এটা তো আমাদের ইংলিশ বইয়ের পড়া না। আমি অত শত বুঝি না। আমি যে প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দাও, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকো। অ্যাঁ, মা, বলতেছি। পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয়। তাই না ম্যাডাম? উত্তর সঠিক হয়েছে নাকি? হুম, হয়েছে। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বসতে পারবে, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। বলো, বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন আমি কীভাবে জানবো? আমি কি ফিতে দিয়ে বাংলাদেশ থেকে মেপে দেখেছি নাকি? হ্যাঁ, বলেন। ঠাস! হুম, থাপ্পড়টা আমি খেয়েছি। মারলেন কেন? আমি আবার কি বললাম? বেশি আলতু ফালতু কথা বলতে শিখে গেছিস মনে হয়। তোরে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দে, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক। 1,47,570 বর্গ কিলোমিটার। এবার আমি বসি।
আমাকে এবার ছেড়ে দেন প্লিজ। মনে মনে ম্যাডামের 14 গোষ্ঠীকে গালি দিতে লাগলাম, তার সাথে ম্যাডামকেও। এবার বস। বেশি আজে বাজে কথা বললে এইভাবে থাপ্পড় খাবি। খাইছে রে। আজকে আসতে না আসতে মারতে শুরু করে দিল। এটা কি ম্যাডাম নাকি কোনটি ম্যাডাম? সালা বচ্চত ম্যাডাম কোথাকার। আবারও ক্লাস শুরু করলো ম্যাডাম। কিছুক্ষণ পর ম্যাডামের ক্লাস শেষ হওয়াতেই ছুটি হয়ে গেল আর ম্যাডাম চলে গেলেন। আমি ক্লাস থেকে বের হবো তখনই আকাশ বলল, চল সবাইকে আজকে আমি নাস্তা করাবো। ওরে, আজকে সূর্য কোন দিকে উঠলো দেখি তো একটু। তুই কখনো আমাদের নাস্তা করাস নাই, আর আজ আমাদের নাস্তা করাবি? চল সবাই। এই সুযোগ হাতছাড়া করা যায় না। আজকে আকাশের পকেট পুরো খালি করে দিমু সবাই মিলে। চল সবাই। এরপর একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে সব বন্ধুরা মিলে আজকে আকাশের পকেট পুরো খালি করে দিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে যায়, যা যার বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। এরপর ছাদে আসলাম। ছাদে আসতে দেখলাম বাড়িওয়ালার মেয়ে আরও কয়েকটা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলছে। আমি তাদেরকে দেখে নিচে চলে আসতেই তখনই একজন আমাকে ডাকলো। মেয়েলি কণ্ঠে পেছনে ফিরে তাকাতেই বাড়িওয়ালার মেয়েটা আমাকে ডাকছে। ওই হ্যালো, শুনছেন? একটু এদিকে আসেন। আমি আর কিছু না বলে তাদের সামনে গেলাম। আপনাদের ছাদে আসতেছিলেন, আমাদেরকে দেখে মনে হয় আপনি নিজেই চলে যেতে লাগলেন, তাই না? তখনই বাড়িওয়ালার মেয়ের সাথে আরেকটা মেয়ে আমাকে বলল, আরে না, আমি দেখছিলাম যে আপনারা কথা বলতেছেন, তাই ডিস্টার্ব না করে আমি আমার বাসায় চলে যেতে চাচ্ছিলাম, তাই আর কি। ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি গেলাম। এই ছেলে, কই যাবেন? আপনি আগে আমাদের সাথে একটু আড্ডা দিয়ে তারপর বাসায় যান, কোনো প্রবলেম নাই। না থাক, আমার মেয়েদের সাথে আড্ডা দিতে প্রবলেম হয়, ছেলে হলে দিতাম। কেন? আমরা কি আপনাকে কোনো ডিস্টার্ব করব? আপনি প্রতিদিন আসতে পারেন ছাদে, আর আমাদের সাথে আড্ডা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আপনার নাম কি? নাইম। তোমার? সরি, ভুল হয়ে গেছে, ভুলে তুমি বলে ফেললাম। আপনার নাম কি? ইটস ওকে, আমার নাম মিমি। আমাকে যখন তুমি করে বলছো, তাহলে আমাকে তুমি করেই বলতে হবে, না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি করে ডাকবো আপনাকে। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না, ঠিক আছে? বলেন। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, কেন? তাহলে তো ভালো। মানে বুঝলাম না। না, কিছু না। আরও কতক্ষণ কথা বলবে, ওদের থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ পড়ে তারপর নাস্তা করলাম। নাস্তা করে এবার ক্লাসের পড়াগুলো দেখতে লাগলাম। 9টা বাজতে কেউ আমার দরজায় নক করছে। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে তো আমি পুরাই অবাক। একটু আগে বাড়িওয়ালার মেয়ে মিমের সাথে কথা বলেছিস যে সেই মেয়েটা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও, আপনাদের তো বলাই হয়নি, মিমি এ ব্যাপারে দেখতে ধপধপে সাদা, চুলগুলো হালকা লাল রং করানো, চলাফেরা পুরাতন যুগের মতো যে কেউ করতে পারে। মিমিটাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। হাই নাইন। হ্যালো মিমি। কেমন আছেন? ভালো, তুমি? ভালো আছি তো। ভেতরে আসতে বলবেন না আমাকে? ভেতরে আসুন। মিমি রুমে ঢুকতে ঢুকতে বলতো, ওয়াও, আপনার রুমটা তো অনেক সুন্দর, আর রুমটা পরিপাটি গোছানো রয়েছে। কেউ ভেতরে না আসলে বলতেই পারবে না এটা এত সুন্দর করে সাজানো হয়েছে। থ্যাঙ্কস। এরপর কিছুক্ষণ মিমের সাথে গল্প করে একটু পথ চলে গেল তার বাসায়। আমি চলে যাওয়ার পরে ডিনার করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে কিছু লেখালেখি করে তারপর ফেসবুক থেকে বের হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোটাকে আমার ঘুম ভাঙলো। কে যেন একজন দরজার ওপাশ থেকে ঠক 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 করতেছে। আমি গামছা হাতে নিয়ে শরীরটা ঢেকে দরজা খুলতে গেলাম। আসলে রাতের বেলা ঘুমানোর আগে শার্টটা খুলে ঘুমিয়েছিলাম তো অতিরিক্ত গরমের কারণে। আমি দরজা খুলে দেখি সামনে মিমি দাঁড়িয়ে আছে, কলেজ ড্রেস গায়ে দিয়ে। কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু সে যে ড্রেস গায়ে দিয়ে আছে সেই ড্রেসটা তো আমাদের কলেজের। গুড মর্নিং নাইন। গুড মর্নিং টু। তো রাতে কীরকম ঘুম হয়েছে? ভালো হয়েছে। এখন আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে চলুন। আর আপনি একসাথে বাইরে ব্রেকফাস্ট করব। আমি চুপ হয়ে আছি। তো যাবেন না আমার সাথে? এখানে দাঁড়িয়ে আছেন। আবার জিগায়, চামনে কে বলেছে? 2 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসতেছি। আমি আর তুমি একসাথে ব্রেকফাস্ট করব, তারপর দুজনে আবার কলেজে যাব, ঠিক আছে? ঠিক আছে। আমি আমার রুমে গিয়ে 10 মিনিট পর রেডি হয়ে তার সামনে আসলাম। ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। সাদা টি শার্ট এবং কালো প্যান্টে তোমাকে সেই মানাইছে। ইউ আর এ কিউট বয়। থ্যাঙ্কস, কিন্তু পাম্পটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু কম করে দিও কেমন? যা সত্যি তাই বলেছি, এখানে পাম দেওয়ার কি আছে? বুঝতে পারছি। চলো এখন বাইরে যাব। চলো।
বাসা থেকে বাইর হয়ে রাস্তায় আসলাম, তখনই একটা পুলিশের গাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ি থেকে 4জন পুলিশ নেমে আমার সামনে আসলো আর বলল, আমরা আপনাকে কোথায় যেন দেখেছি। আপনার আসল পরিচয় দেন তো প্লিজ, কিছু মনে করবেন না। আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে আমার মানিব্যাগের উপর যে লোগোটা লাগানো রয়েছে সেটাকে তাদেরকে দেখিয়ে দিলাম। দেখার সাথে সাথে পুলিশগুলো আমাকে স্যালুট জানালো। আরে আপনারা কি করছেন? আমি জাস্ট সাধারণ জনগণের মতো, তাই না? তখনই 4জন পুলিশ থেকে একজন পুলিশ বলে উঠল, কি যে বলেন না আপনিও, আপনি আমাদের পুলিশ কমিশনার অফিসারের বন্ধু। হয়তো সে আপনার থেকে বড় হবে, যেটাই হোক আপনি তো তার বন্ধু। আর স্যার আমাদেরকে বললেন আপনাকে যেখানে দেখি সেখানে যেন স্যারের মতো আপনাকেও সম্মান করি। আর আপনার এনার লোগোটা যে কাউকে দেখালেই থমকে যাবে, আপনার যে পাওয়ার। আরও কিছুক্ষণ কথা বলে পুলিশগুলো একটু পর বিদায় নিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মিমি আমার দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে রয়েছে। আমি মিমিকে বললাম, এভাবে আমার দিকে তাকিয়েছো কেন? তোমার এই চিহ্নটা কিসের? আমার ব্যাপারে অনেক কিছুই জানতে পারবে আস্তে আস্তে। এখন চলো, ব্রেকফাস্ট করতে হবে। চলো। এরপর দুজনে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুজনের জন্য খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া করা খাবার শেষ করার পর বিলটা মিমি দিয়ে দেয়। আমি বিলটা দেওয়ার আগেই এরপর দুজনে একসাথে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে দেখলাম আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের সামনে গিয়ে ওদের সাথে মিমিকে পরিচয় করিয়ে দিলাম। মিমি, এগুলো হলো আমার বন্ধু। একজনের নাম রাশেদ, আকাশ, রফিক, জান্নাত। সবার সাথে পরিচয় করে দিলাম মিমিকে। এই মেয়েটা কে? আরে তুই বুঝিস না, এটা ওর নিউ কালেকশন। তুই ঠিক বলছিস তো? এই তোরা একটু থামবি? মিমি হলো আমি যে বাসা থেকে সে বাসার বাড়িওয়ালার মেয়ে। মিমি এই কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে। বুঝতে পারছি। তখনই মিমি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, নাইম, ওই দেখেছো আমার বান্ধবীরা অপেক্ষা করতেছে আমার জন্য। চলো তোমার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিই। না থাক, আমি যাব না। পরে আরেকদিন তোমার বান্ধবীর সাথে পরিচয় হয়ে নেবো রে। এখন তুমি যাও, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। এরপর মিমি চলে গেল তার বন্ধুদের কাছে। আমি আর কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে সবাই মিলে একসাথে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। দুটো ক্লাস শেষ হওয়ার পর 3 নম্বর ক্লাসটা ম্যাডামের। একটু পর ম্যাডাম চলে এলো। আজকে ম্যাডামের দিকে না তাকিয়ে শুধু পড়ায় মনোযোগ দিচ্ছি। একটু পর ম্যাডাম চলে গেলেন। তোমাদের ক্লাস শেষ হওয়ার একটু আগে দেখলাম যে বাইরে কি যেন হইতেছে। সবাই মিলে বাইরে এসে দেখি 30 থেকে 40 জন ছেলে দাঁড়িয়ে আছে কলেজের মাঠে। আর সব ছাত্রছাত্রীরা, টিচাররাও দাঁড়িয়ে রয়েছে। আমি প্রিন্সিপালের দিকে তাকিয়ে দেখলাম 30 থেকে 40 জন ছেলের মধ্যে একজন ছেলে এসে প্রিন্সিপালকে কি যেন বলছে রাগী লোক নিয়ে। মনে হয় ওদের লিডার হবে 30-40 জনের। আমি আর কিছু না ভেবে সোজা প্রিন্সিপালের কাছে চলে যাই। জিজ্ঞেস করলাম কি হচ্ছে এখানে। তখনই সে ছেলেটা বলে উঠল, কে তুই? এখানে কি করতে আসিস? এতজন ছেলের মধ্যে তোর একটু ভয় করে না? এখান থেকে ভাগ, না হলে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবো তোর। ভাই, আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি। প্রিন্সিপাল স্যার, কি হচ্ছে এখানে? আমাকে একটু বলুন প্লিজ। আমার সাথে এমনিতে প্রিন্সিপাল স্যারের সাথে ভালো সম্পর্ক। তখনই প্রিন্সিপাল স্যার আমাকে বললো, সেই ছেলেগুলো আমাদের কলেজে এসে সবাইকে ডিস্টার্ব করতেছে। কি বললেন? আমরা এখানে এসে আপনাকে ডিস্টার্ব করতেছি? মিথ্যা বলস কেন? আমরা তোদের কাছ থেকে 1 কোটি টাকা পাই। কলেজটা যখন তৈরি করতেছিলি তখন আমার বাবার থেকে 1 কোটি টাকা ধার নিয়েছিস। এখন 1 কোটি টাকার সুদ থেকে 1,50,000 টাকা হয়েছে। আজকে এই টাকাগুলো না দিলে আমরা এখান থেকে যাব না, আর এই কলেজের অস্তিত্বও রাখবো না। তোদেরকে আমরা অনেক টাইম দিয়েছি, তোরা এখন পর্যন্ত আমাদের অর্ধেক টাকাও পরিশোধ করতে পারিসনি। ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমাদেরকে আর একটু সময় দিন, আমরা আপনাদের সব টাকা শোধ করে দেব। না, সেটা আর হবে না। আজ টাকা না দিলে তোদের কলেজ আজকের ভেঙে চুরমার করে দিব। প্লিজ এরকম করবেন না, এখানে অনেক ছেলেমেয়েরা ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে। আপনার কলেজ ভেঙে দিলে। আমি প্রিন্সিপাল স্যারকে থামিয়ে দিয়ে বললাম, ভাই, যখন আমরা বলতেছি আমাদের কিছু সময় দিন, তাহলে আমাদের একটু সময় দিন না। আমরা আপনাদের সব টাকা পরিশোধ করে দেবো। না রে, টাকা আজকেই না দিলে কিন্তু। কিন্তু কি করবে দেখি আমরা? হ্যাঁ, একথা বলতে ছেলেটা আমার শার্টের কলার ধরে বলল, তুই বেশি কথা বলতেছিস। তুই কে রে? তোর বাপ। আর কিছু লাগবো? একথা বলতে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। আমাকে মারতে যাবে তখনই আমি তার হাত ধরে ফেললাম। আজ তোরে আমি মেরেই ফেলবো, দেখি তোকে বাঁচানোর জন্য কে আসে। আমি একজন সাধারণ মানুষ, আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সো তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু। কিন্তু কি করবি? কি করব সেটা করলে দেখতে পারবি। এখন ভালোই বলে বলতেছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু পরে অনেক খারাপ হবে। তখনই ছেলেটা আমাকে বলল,
আজ আমি তোকে মেরেই ফেলবো, এটা তুই শিওর থাক। কিন্তু তোকে শেষবারের মতো একটা সুযোগ দিয়েছি। তোর শেষ ইচ্ছা কি মরে যাওয়ার আগে বলে যা আমাকে। কাট। তোর শেষ ইচ্ছা কি মরে যাওয়ার আগে বলে যা আমাকে, আমি তোকে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। হেসে হেসে বললো আমাকে, ঠিক আছে। শেষ ইচ্ছে হলো তুই আজকে আমার পা ধরে মাপ চাইবি, এটা আমার চ্যালেঞ্জ। কথাগুলো বলতে বলতে আমার পকেট থেকে ফোনটা বের করলাম। আমি ফোন করে আমার লোকদের খবর দিয়ে দিলাম তারা যেন আমার এই লোকেশনে চলে আসে। তখন ছেলেটা আমাকে মারতে যাবে, আমি দেখে বলি, আমার পরিচিতি যদি জানাই দিই তাহলে তুই দম আটকে এক্ষুনি মরে যাবি। তাই তোকে এখন জানাবো না, শুধু 5 মিনিট ওয়েট কর, এরপর সব জানতে পারবি। ঠিক আছে, দেখি তোর কি পাওয়ার। একটু পর 10 থেকে 15 গাড়ি লোক চলে আসলো কলেজের ভিতরে। গাড়ির ভিতরে কম করে হলেও 50 থেকে 60 জন লোক আছে। তাদের সবার হাতে বন্দুক আর 4টা হেলিকপ্টার পুরো কয়েকটাকে ঘিরে ফেলেছে। তখনই হেলিকপ্টার থেকে একজন লোক নেমে আসে। নাইম ভাইয়া, আপনি শুধু অর্ডার করেন, যা করার আমি করব, আপনি শুধু দেখবেন। না থাক, আর কিছু দেখা লাগবে না। আশা করি সবাই বুঝে গেছে আমি কে। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার বন্ধুরাও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমাকে মনে মনে খারাপ লাগছে। আমার কি করার, নিয়তি সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ভাই শুনেছেন আমি কি সেটা জানেন? তখন ছেলেটা পকেট থেকে একটা রুমাল বের করে তার মুখের ঘামগুলো মুছতে লাগলো। ভয় পেয়ে গেছে তাই। আরে ভাই, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি শুধু প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে মাপ চান, তাহলে আমি আপনাকে ছেড়ে দেবো। নাহলে কিন্তু থাক, সেটা বলবো না আর। ভাই আপনি কে? আপনার এত পাওয়ার, কিন্তু আপনি তো সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। আরে ভাই, আমি কি তোদের মতো শেষরা নাকি? হ্যাঁ, আমি পাওয়ারের অপব্যবহার করি না তোদের মতো। তখন আমি আমার পকেট থেকে আমার মানিব্যাগটি বের করে আমার মানিব্যাগের উপর লোগোটা দেখিয়ে দিলাম। এই লোগোটা দেখার পর অনেকেই থমকে যায়। অনেকজন আমাকে বলছে, ভাই আপনি এনআর গ্যাংয়ের কি হন? আমি এই গ্যাংয়ের লিডার, বুঝলাম। ইফ ইউ থিঙ্ক ইউ আর এ ব্যাড, আই এম ইউর ড্যাড। এই কথা বলতে না বলতে ওই বখাটের ছেলেটা আমার পায়ের কাছে এসে আমার পা ধরে বলতে লাগলো, নাইম ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই। আমি আর এই কলেজে কোনো দিনও আসবো না, আর কাউকে ডিস্টার্বও করবো না। চলে যাবো এখান থেকে। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিন। তবে একটা শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? শুধু বলুন, আমি করতে রাজি আছি। এরপর ছেলেটা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে ক্ষমা চায়, তিনিও তাকে ক্ষমা করে দেন। আর ঠিক আছে। আমি আমার লোকদেরকে ইশারা দিয়ে বলি ছেলেটাকে টাকা দিয়ে দিতে। একটু পর আমার লোক আমার কাছে এসে আমার হাতে একটা টাকার ব্যাগ ধরিয়ে দিল। এটা টাকার ব্যাগটা আমি ওই ছেলেটাকে দিয়ে বলি, ধর, তোর 1,50,000 টাকা তোকে ধরিয়ে দিলাম। আর বললাম, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোরা সবাই ভাগ, না হলে কিন্তু আমার মাথা গরম হলে তোদের একটার অস্তিত্ব রাখবো না। ছেলেগুলো চলে যাওয়ার পর আমি শেয়ার করি আমার গ্যাংয়ের লোকদেরকে, বলি, তোরা এখন যা। একটু পরে সবাই চলে গেল। শুধু কলেজের ছাত্রছাত্রীরা, টিচাররা, ম্যাডামরা দাঁড়িয়ে আছে অবাক দৃষ্টিতে, আমাকে শুধু দেখছে। আর আপনারা সবাই আমার দিকে এরকম অবাক দৃষ্টিতে তাকিয়েছেন কেন? আপনারা দয়া করে আমাকে কেউ খারাপ মনে করবেন না। আমি পাওয়ারের অপব্যবহার করি না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনি কি আমাকে খারাপ দৃষ্টিতে দেখছেন নাকি ভালো দৃষ্টিতে দেখতেছেন? তুমি কি যে বলো না, আমি তোমাকে আমার ছেলে মনে করি আরও আগে থেকেই। আর আজ তোমার কারণে আমার এই কলেজটা বেঁচে গেল। নাইম, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে বাবা মনে করে। এই কথা বলতে আমার চোখের পানি চলে আসলো। আমি তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারকে জড়িয়ে ধরলাম আর প্রিন্সিপাল স্যার আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমাকে বললেন যে, তুই এই কলেজের সব থেকে সেরা ছাত্র। তুই যেমন ক্লাসে ফার্স্ট বয়, তেমনই তোর কাজের দক্ষতা রয়েছে। তুই আমাকে কথা দে, তুই পড়ালেখা শেষ করে আমার এই কলেজে শিক্ষকতা করবি। ঠিক আছে, আমি কথা দিলাম, কিন্তু কোনো কিন্তু হবে না, যেটা বলছি সেটা করবে। ওকে। সবাই আমাদের কাণ্ড দেখে অবাক হয়ে দেখতেছে আমাদের দিকে। এরপর প্রিন্সিপাল স্যার সবাইকে সব কিছু বুঝিয়ে বললেন আমার আসল পরিচয় কি, কারণ প্রিন্সিপাল স্যারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাই। এরপর সবাই সবার জায়গায় চলে গেল। আমিও বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তখনই পিছন থেকে কেউ একজন আমার হাত ধরলো। আমি পিছনে তাকাতে দেখলাম মিমি দাঁড়িয়ে আছে। মিমি, কিছু বলবা? নাইম, চলো আমরা দুজনে একসাথে বাসায় যাই। তুমিও তো আমাদের বাসায় থাকো। তাহলে চলো। এরপর আমরা দুজন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে দুজনে বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় চলে আসি আর মিমি তার বাসায় চলে যায়। মানে একই ফ্ল্যাট, রুম আলাদা। এরপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে এরপর খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম মনের শান্তিতে। ঘুম থেকে উঠি একটু বাসার ছাদে গেলাম। তখনই মিমি আর মিমির বান্ধবীদের দেখতে পাই। তাদের সাথে একটু কথা বলে আমি আমার রুমে চলে আসি। এরপর হালকা একটু নাস্তা করে পড়তে বসলাম। তখনই মিমি আসলো। মিমির সাথে একটু গল্প করে মিমি তার বাসায় চলে গেল। আমি আমার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে গল্প লিখতে লাগলাম। আমি প্রায় মাঝে মাঝে গল্প লিখি, তাই একটু লেখালেখি করি বেশি।
এরপর গল্পটা লেখা শেষ করে ডিনার করে একটা মনের শান্তিতে ঘুম দিলাম। আহা, মনের শান্তি ঘুম, তাই না? ঘুমের মধ্যে কত রং বেরঙের স্বপ্ন দেখতেছি। আহা, যদি সত্যি হতো তাহলে কতই না ভালো হতো। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করতে করতে 9টা বেজে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি এখনও কেউ আসেনি। তাই আমি আমাদের আগের আড্ডাখানায় বসে ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর দেখি জান্নাত এসেছে। কি রে দোস্ত, কেমন আছো? আমি তো ভালো আছি, তোর কি অবস্থা? ভালো। কিছুক্ষণ জানার সাথে একটু গল্প করলাম। গল্প করতে করতে আর বাকি বন্ধুরা সবাই চলে আসলো। তাদের সাথে একটু গল্প করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি এখনো স্যার আসেনি। স্যার একটু পরে আসবে মনে হয়। তাই বন্ধুদের সাথে ক্লাসে বসে একটু গল্প করলাম। গল্প করতে করতে স্যার চলে আসলো। এরপর স্যারকে সবাই গুড মর্নিং জানাই। স্যারও আমাদেরকে গুড মর্নিং জানায়। এরপর স্যারের মতো করে ক্লাস করে চলে যায়। এরকম করতে করতে দুটো ক্লাস চলে গেল। এখন আয়রা ম্যাডামের ক্লাস। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাস করার জন্য আমাদের ক্লাসে চলে আসলো। ম্যাডামকে আজকে দেখতে আরও সুন্দর লাগছে। তার প্রতি আবারও ক্রাশ খেয়েছি। কালো বোরকা গোলাপি হিজাব দিয়ে মুখটা ঢাকা রয়েছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ওই চোখ দুটো দেখে আমি আবারও ক্রাশ খেয়েছি। আমি ম্যাডামের উপর ক্রাশ খেতে খেতে ক্রাশের রাজ্যে রাজা হয়ে গেলাম। আচ্ছা থাক, আর আমার আর রাজা হওয়ার শখ নেই। এরপর ম্যাডামের মতো করেই ক্লাস করতে শুরু করলো। আমি শুধু ম্যাডামকে আর চোখে দেখতেছি। একটু পর পর ম্যাডাম, আশা করি তা বুঝতে পারছে এটা ম্যাডামের চোখ এড়িয়ে যায়নি। একটু পর ম্যাডামের ডাকে আমার ধ্যান ভাঙলো। আমি দেখাতে দেখি ম্যাডাম আমার সামনে। হ্যালো ম্যাডাম। আরে তোর হ্যালো তোর কাছে রাখ, দাঁড়া বলছি। আমিও দাঁড়িয়ে গেলাম ম্যাডামের কথা মতো। আজকে তোকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারিস তাহলে আজকে তোর খবর আছে। ম্যাডাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনার সব প্রশ্ন উত্তর দেবো, কিন্তু এখন তো আমাকে এক জায়গায় যেতে হবে। তুই ক্লাস না করে আবার কোন জায়গায় যাবি? না মানে ম্যাডাম, কিরে, তুই কখন থেকে করে যাচ্ছিস? ম্যাডাম আমার 2 নম্বর ধরেছে, একটু যেতে হবে, অনেক জোরে ধরেছে, নাহলে কিছুটা হয়ে যাবে এখনই এখানেই। মিথ্যে বললাম কষ্ট থেকে বাঁচার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই এখন ওয়াশরুমে যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। তোকে প্রশ্ন করার জন্য আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমার আর খুঁজে পাবেন না, আজকে গেলাম, বাই। মনে মনে বললাম। আমি গেলাম ওয়াশরুমে গিয়ে করে ওয়াশরুমে বসে ফোন টিপতে লাগলাম। আজকে আর ক্লাসে যাবো না, ফোনে গেম খেলতে লাগলাম। একটু পরে দেখি ম্যাডামের ক্লাস শেষ, শুধু ম্যাডাম ক্লাস থেকে বাইর হওয়ার অপেক্ষায় আছে। একটু পর ম্যাডাম ক্লাস থেকে বাইর হয়ে অফিসে চলে যায়। আমিও চুপি চুপি ক্লাসে গিয়ে দিলাম একটা দৌড়। কেউ একজন আমাকে পেছন থেকে ধরে রেখেছেন আমার হাতটা। পিছন ফিরে দেখি একটা মেয়ে আমার হাতটা ধরে রেখেছে। আমি তো অবাক, এই মেয়েটাকে। হ্যালো, কে আপনি? আমার হাতটা ধরেন কেন? আমার নাম সামান্তা, আপনার নাম? নাইম। তো এখন কিছু বলবেন? মেয়েটা দেখতে খুব সুন্দর, যে কেউ দেখে ক্রাশ খেতে পারেন। একটু ভাব নিয়ে বললাম। আপনাকে আমি যেই দিন দেখেছিলাম সেই দিনই আপনাকে আমার ভালো লেগে যায়। আমি আপনাকে ভালোবাসি। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে, মেয়েটা কি বলে? হ্যাঁ, আমি চুপ করে আছি। কি হলো, কিছু বলবেন না? আমি তাকে কিছু বলতে যাব, তখনই ঠাস ঠাস করে দুটো চর আওয়াজ হলো। দুটো চর আমি খেয়েছি, আর সেগুলো ম্যাডাম মেরেছে আমাকে। কিরে, তুই আজকে ক্লাসে আসলি না কেন? আমার প্রশ্নের ভয়ে? থাক, তোর কিছু বলার দরকার নেই, তোরে আমি পরে দেখতেছি। এবার ম্যাডাম পিছনে ঘুরে সামান্তার দিকে ফিরল। সামান্তা ভয়ে চুপ হয়ে আছে। কিরে সামান্তা, তোর কি চর খাওয়ার ইচ্ছে হয়েছে? আর কোনোদিন যদি তুই এই ছেলের সাথে কথা বলিস, তোর খবর আছে। সামান্তা ম্যাডামের ধমক পেয়ে ভয়ে পিছন দিকে দৌড় দিল। আমি ভয়ে পিছন দিকে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। তখনই ম্যাডাম পিছন থেকে বলতে লাগলো, এই দাঁড়া। জি, আমাকে বলছেন ম্যাডাম? না জানা ভান করে বললাম। তোরে বলতেছি। আমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। এই, তোর নাম কি জানি? নাইম। কেন? কেন সেটা পরে জানলেও হবে। এখন থেকে তুই এই সামান্তা মেয়েটার সাথে কথা বলবি না। কেন ম্যাডাম, কি হয়েছে? আমি শান্তার সাথে কথা বললে আপনার সমস্যা কোথায়? তখনই ঠাস ঠাস করে দুটো চর মারলো আমাকে। ম্যাডামের চোখগুলো পুরো লাল হয়ে গেছে, আর পুরো রেগে আছে আমার উপর মনে হয়। মানেন কেন? গালে হাত দিয়ে বললাম। মার্সি, বেশ করেছি। এখন থেকে এই সামান্তা মেয়ের সাথে আর কথা বলবে না। যদি বলিস তাহলে বছরে কয়দিন তোকে তা ভালো করে বুঝিয়ে দেব। বছরে 365 দিন, সেটা আমি ভালো করেই জানি, আপনি আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না। তখনই ম্যাডাম আমার কলার ধরে বলতে লাগলো,
যেটা বলছি সেটা করবে, না হলে প্রিন্সিপাল স্যারকে বলে তোকে কলেজ থেকে বের করে দিব। আমার এবারে কিছুটা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়ের সাথে আর কথা বলবো না। আমি এই কথা বলি পিছন দিকে হাঁটতে লাগলাম বাসায় যাওয়ার জন্য। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে রান্না করলাম, রান্না করে খাবারগুলো খেয়ে নিলাম। খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে একটু রেস্ট করতে লাগলাম। ভাবতে লাগলাম ম্যাডাম কেন আমার সাথে এরকম করতেছে। এরপর কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে একটি গেমস খেলতে লাগলাম। গেমস খেলতে খেলতে আসরে আজান দিয়ে দিল। এরপর আমি বন্ধুদের কল দিলাম, সবাইকে বললাম দিঘির পাড়ে আসতে। সবাই আসলো, শুধু আমার আসার বাকি ছিল। একটু পর আমিও দিঘির পাড়ে চলে আসলাম। এই তো ভালো আছি, তোদের কি অবস্থা? সবাই একসাথে বললো এই তো। এরপর কিছুক্ষণ পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফিরে এসে রান্না করতে লাগলাম। রান্না করে ওইগুলো খাই নেই। খাওয়া শেষ করে রুমে গিয়ে আজকের পড়াগুলো করতে লাগলাম। একটু পর আমার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে গল্প লিখলাম। আমি ফেসবুকে গল্প লেখালেখি করি। এরপর একটু পর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। কলেজে গিয়ে দেখি ওই যে আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমিও তাদের কাছে গেলাম। কিরে, কি অবস্থা তোর? ভালো, তোদের কি অবস্থা? এই তো মোটামুটি ভালো আছি। রফিক, রাশেদ, আকাশ, জান্নাত সবাই একসাথে বলল। এরপর কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। প্রথম ক্লাস একজন স্যার নিয়েছে, এরপর ক্লাস অন্য একজন স্যার নিয়েছে। এরপর 3 নম্বর ক্লাস ম্যাডামের। কিছুক্ষণ পর 3 নম্বর ক্লাস শুরু হলো। তখন ম্যাডাম ক্লাসে আসলো, তার সাথে প্রিন্সিপাল স্যারও আসলো। আমি তো প্রিন্সিপাল স্যারকে দেখে ভয়ে কাঁপতেছি। কিন্তু ম্যাডাম আবার কিছু প্রিন্সিপাল স্যারকে বলে দেয়নি তো? বলে দিলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এরপর প্রিন্সিপাল স্যার আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল, তাই এখানে আসলাম। অনেক জরুরি কথা, সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? জি স্যার। কালকে তোমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে সবাই যার যার নিজের মন মতো পছন্দের কথাগুলো শেয়ার করতে পারবে, যেমন কবিতা, গল্প, গান, নিজের লাইফ স্টোরি ইত্যাদি। আরও বিভিন্ন কিছু শেয়ার করতে পারবে সবার সাথে। এই অনুষ্ঠানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করা হবে। যারা যারা এই অনুষ্ঠানে নিজের পছন্দের কথাগুলো শেয়ার করতে বাধ্য, তারা কলেজ ছুটি হওয়ার পর অফিসে চলে এসে নিজের নামটা খাতায় দিয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা সবাই যোগ দেওয়ার চেষ্টা করব। এরপর আরও কিছুক্ষণ প্রিন্সিপাল স্যার কিছু কথা বলে ক্লাস থেকে চলে গেল। আমার ভয়টা দূর হয়েছে। ম্যাডাম কিছু প্রিন্সিপাল স্যারকে বলে দেয়নি। এরপর ম্যাডাম ক্লাস শুরু করে দিল। আমি শুধু ম্যাডামকে আর চোখে দেখতেছি আর পড়ায় মন দিচ্ছি। এটা হয়তো ম্যাডামের চোখে এড়ায়নি। ম্যাডাম তা বুঝতে পেরেছেন। আমার দিকে কয়েকবার রাগের লোক নিয়ে তাকিয়েছে। কিছুক্ষণ পর ম্যাডামের ক্লাস শেষ হয়, ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। এরপর যারা যারা অনুষ্ঠানে যোগ দিবে তারা সবাই একসাথে হয়ে অফিসে গেল। আমি যেতে চাচ্ছিলাম না, আমাকে বন্ধুরা সবাই মিলে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যায়। সবার মতো আমিও খাতায় নাম দিই। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম আমাদের সবার লাস্টে স্টেজে ডাকার জন্য। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এরপর সবাই অফিস থেকে চলে এসে যার যার জায়গায় সবাই বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিতে লাগলাম। তখনই কেউ একজন আমাকে পেছন থেকে ডাকছে। আমি পেছনে ফিরে দেখি একটা মেয়ে আমার কাছে আসতেছে। হ্যালো ভাইয়া, আপনার নাম কি নাইম? কেন, কিছু বলবেন? না, কিছু বলার নেই। আপনাকে একটা চিঠি দিতে আসলাম। আমার বান্ধবী সামান্তা আপনার জন্য চিঠিটা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। এই যে নিন। আমি কিছু বলার আগে মেয়েটা দৌড়ে কোথায় যেন চলে গেল। আমি চিঠিটা খুলতে যাবো, তখনই কেউ একজন আমার কান ধরে টানছে। আমি দেখাতে দেখি পুরোই অবাক। আমাদের আয়রা ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। এই সে খাইছে রে। ম্যাডাম এখানে কেন? আস্তে আস্তে বললাম। কিরে, তোর হাতে ওটা কি? ওই কিছু না তো। এই কথা বলে আমার হাতটা পিছনে নিয়ে লুকিয়ে ফেললাম, কিন্তু শেষ রক্ষার হলো না। তোর হাতে কি আছে ওটা দিবি, নাকি এখন দুইটা দিব? চিঠিটা ম্যাডামের হাতে দিয়ে দিই। আমি নিজেও জানি না চিঠির মধ্যে কী লেখা আছে। ম্যাডাম চিঠিটা পড়তে লাগলেন আর তখনই আমার কলারটা ধরে টান বলতে লাগলো, এই তুই জানোস চিঠির মধ্যে কি লেখা আছে? না কই, আমি তো কিছু জানি না। আহারে ধোয়া তুলসী পাতা, কিছুই জানে না। তুই কলেজে আসিস কি মেয়েদের সাথে প্রেম করার জন্য? তুই জানিস এই চিঠির মধ্যে তোকে ভালোবাসে এই কথা বলছে? তো কি হয়েছে, আমাকে ভালোবাসতেই পারে, তাতে আপনার কি? আর আপনি আমার পেছনে এরকম রেগে আছেন কেন? হ্যাঁ, আমাকে ছাড়ুন বলছি, ছাড়ুন। এবার ম্যাডাম আমাকে ছেড়ে দিল। তুই জানিস এই চিঠিটা যদি আমি প্রিন্সিপালকে দেই তাহলে তোর কি অবস্থা হবে? না না, এটা করবেন না। প্রিন্সিপাল স্যার আমাকে অনেক ভালোবাসে। তিনি আমাকে তার ছেলের মতো দেখেন। এটা দেখলে তিনি হয়তো কষ্ট পাবে।
থাক, আপনার এটা করার দরকার নেই। এখন আপনি কী চান? হুম? তুই এখন আমার সাথে চল। না, আমি যাব না। যাবে না মানে তোর ঘাড় যাবে, চল বলছি। আমি যা বলবো তাই করবি, কিছু উল্টাপাল্টা করলে সোজা প্রিন্সিপালকে এই চিঠি দিয়ে দেব। না থাক, আপনাকে কষ্ট করে আর প্রিন্সিপাল স্যারের ভয় দেখানোর দরকার নেই। চলেন, কোথায় যাবেন? কোথায় যাব সেটা দেখলে বুঝতে পারবি, চল এখন আমার সাথে। ম্যাডাম আমার হাত ধরে ম্যাডামের গাড়ির সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলো যে, তুই কি গাড়ি চালাতে পারিস? কেন? তাহলে গাড়িতে ওঠ আর গাড়ি ড্রাইভ করতে থাক। শপিং মলে যাব, ভালো দেখে একটা শপিং মলে নিয়ে চল। কিন্তু কেন শপিং মলে যাব কেন? আমি এমনিতে শপিং মলে যাব, কালকে কলেজে অনুষ্ঠান আছে, তাই নতুন পোশাক কেনার জন্য। তোকে যেটা বলছি সেটা কর, বেশি কথা বললে কানের নিচে দিব একটা। কি মেয়ে রে বাবা, শুধু কথায় কথা ঝাড়ি মারে। ধুর, ভাল লাগে না। ম্যাডামটা কেন আমার পেছনে লেগে আছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো মনে মনে ম্যাডামের ভিতরে একটু একটু ক্রাশ খাইছি, তার শাসনগুলো আমাকে মুগ্ধ করছে। কিরে, এত কিছু কি ভাবছিস? গাড়ি স্টার্ট কর। ওকে, করতেছি, ওয়েট করেন। গাড়িতে উঠে আমি ড্রাইভারের সিটে বসলাম, আর আমার পাশের সিটে ম্যাডাম বসলো। গাড়িটা ড্রাইভ করতে করতে একটা বড় শপিং মলে চলে এসেছি। ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনার শপিং মলের ভিতরে যান, আমি গাড়িতে বসে আপনার জন্য অপেক্ষা করতেছি। কি বললি তুই? তুই গাড়িতে থাকবি নাকি? চল আমার সাথে শপিং মলে, নইলে কিন্তু। কিন্তু কি করবেন না চাইলে? কিন্তু কি করব সেটা দেখতে চাস? দাঁড়া, দেখাচ্ছি কি করি তাকে। না থাক ম্যাডাম, আপনাকে আর কষ্ট করে কিছু করা লাগবে না। তাহলে শপিং মলে আমি যাইতেছি। এই তো গুড বয়। এরপর ম্যাডামের সাথে শপিংয়ে ঢুকলাম। ম্যাডাম আমাকে বলতে লাগলো, তুমি এখান থেকে কিছু পছন্দ করে নাও। না থাক ম্যাডাম, আমার বাসায় অনেক কাপড় চোপড় আছে। যেটা বলছি সেটা কর। আর হ্যাঁ, এখন যা কিনবি সেগুলো কালকে অনুষ্ঠানে পরে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। এ মা, কথা কথা শুধু তিনি মারে। ধুর, ভাল লাগে না। আস্তে আস্তে বললাম। আর কিছু না বলে কিছু কাপড় চোপড় পছন্দ করে নিয়ে নিলাম। একটা কালো ব্লেজার আর একটা ব্লেজারের সাথে কালো প্যান্ট, একটা কলার ছাড়া সাদা গেঞ্জি কিনলাম, একজোড়া কালো শু কিনলাম। এরপর ম্যাডাম আমাকে বলল, আর কিছু কিনবি তুই? না থাক, যেগুলো কিনেছি সেগুলো দিয়ে সেরে যাবে কালকে। এরপর আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম ওই যে একটা কালো আর সাদা শাড়ি দেখতে পাচ্ছেন, ওটা যদি আপনি পরেন আপনাকে খুব সুন্দর লাগবে। এখন যদিও এটা আপনি নিতেন ভালো হতো। একটু মিষ্টি হাসি দিয়ে মায়াবী কণ্ঠেই বললাম। না, আমি শাড়ি পরে কলেজে আসতে পারবো না। কেন শাড়ি পরে কলেজে আসতে পারবেন না? আরও অনেক ম্যাডাম তো শাড়ি পরে কলেজে আসে, আপনি কেন আসবেন না? না, আমি শাড়ি পরে কলেজে আসবো না, আমি বোরখা আর হিজাব পরে আসবো। কি আর করার। এরপর ম্যাডামকে বললাম, ম্যাডাম তাহলে করুন, অন্য দোকানে চলেন যেখানে আপনি কাপড় চোপড় নেবেন। এরপর ম্যাডাম আমাকে নিয়ে আরেকটা দোকানে গেল, ওই শপিং মলে। আমি সেখানে গিয়ে মোটামুটি একটা কালো বোরকার একটা সাদা হিজাব পছন্দ করে দিলাম। এরপর ম্যাডাম ওইগুলো কিনে নিল। সব কিছুর বিল ম্যাডাম নিজে দিয়ে দিল। ম্যাডাম এগুলো কালকে পরে আসবেন, ঠিক আছে? দেখা যাক পরে আসতে পারি কিনা। আপনি যদি এগুলো পরে না আসেন তাহলে আমিও এগুলো পরে আসবো না। এখন আপনি আমার দেওয়া পছন্দেরগুলো পরে আসেন, তাহলে আমিও আজকের কেনা পোশাকগুলো পরে আসবো। এরপর দুজনে কথা বলতে বলতে শপিং শেষ করে শপিং মল থেকে বাইরে বের হই। আজকে খুব ভালো লাগছে। আমার সাথে চলাফেরা, কথায় কথায় জারে দিল। কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি তার প্রতি। এরপর আমি আর ম্যাডাম গাড়িতে উঠে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলাম। ট্রাফিক সিগন্যালে আমরা যে রাস্তায় আছি সেই রাস্তার গাড়িগুলো স্টপে আছে। কি আর করার, আমরাও গাড়ির মধ্যে বসে দুজনে কথা বলতে লাগলাম। আমি বলতে চাচ্ছিলাম না, তাও ম্যাডাম জোর করে শুধু প্রশ্ন করে আমাকে। আমি আর উত্তর না দিয়ে থাকতে পারলাম না, শুধু বকবক করতে থাকি, শুধু বকবক করে। বিরক্ত লাগলেও কেমন যেন তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ম্যাডামের সাথে কথা বলতে বলতে সামনে তাকাতে দেখি একটা মহিলা, তার কোলে একটি ছোট শিশু রয়েছে। দেখে মনে হচ্ছে অনেক গরিব ফ্যামিলি হবে। মহিলাটির কোলে রয়েছে শিশু, তাই কোলে নেওয়া অবস্থায় তার হাতে একটা কালো ব্যাগ ছিল। ওটা থেকে কিছু একটা পড়ে গেল। আমি ভালো করে দেখি সেটা একটা 5 টাকা দামের পাউরুটি। পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যায়। 3 রাস্তার মোড়ের মাঝখানে মহিলাটি শুধু এদিক ওদিক তাকাচ্ছে পাউরুটিটা নেওয়ার জন্য, কিন্তু গাড়ি আসা যাওয়ার জন্য পাউরুটিটা নিতে পারছে না। দেখে মনে হচ্ছে সেই মহিলাটি অনেক দিন কিছু খায়নি, আর তার কোলের শিশুটিও কান্না করা শুরু করে দিল। মহিলাটি অনেক কষ্ট করতেছে পাওয়ার জন্য, এটা নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছে না গাড়ি আসা যাওয়ার জন্য। আমি আর কিছু না ভেবে আশেপাশে শুধু দেখতে লাগলাম। আমার ডান পাশে তাকাতে দেখি একটা পুলিশের বাইক, তার মধ্যে 2জন পুলিশ রয়েছে। আমি পুলিশকে বললাম, হ্যালো, শুনছেন আমার কথা? বলেন, কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হইতেছে না।
আপনার কাছে যে শর্ট গানটা রয়েছে ওটা আমাকে দেন তো। এই কথা বলতে পুলিশগুলো আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রইল। হোয়াট, কি বলছেন আপনি? আমি আর কিছু না বলে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে মানিব্যাগের উপরের লোগোটা তাকে দেখিয়ে দিলাম। এবার বললাম যে, এবার কি আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? আপনি এই লোগোটা কই পেয়েছেন? এই লোগোটা হলো আমাদের গ্যাংয়ের লোগো, আর আমি সেই গ্যাংয়ের লিডার। আমি আর পুলিশ কি বলছি কথাগুলো কিছুই বুঝতে পারছে না। মনে হয় ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে। এই কথা বলতে পুলিশ দুজন বাইক থেকে নেমে আমার সামনে আসলো, বলতে লাগলো, আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, এখন আপনার শর্ট গানটা আমাকে দিন। এবার পুলিশটা তার গানটা আমাকে দিল। আমি তা নিয়ে গাড়ির ভিতরে নিলাম। তাকে বললাম 10 মিনিট পরে দিয়ে দেবো। আরে থাক ভাই, আপনার গানটা না দিলে সমস্যা নাই। আপনার প্রয়োজনে গানটা আপনার কাছে রেখে দিন। না থাক, 10 মিনিট পরে বলছি, আপনাকে দিয়ে দেবো। আপনি এখানে একটু ওয়েট করেন, ঠিক আছে? এরপর আমি গাড়ি স্টার্ট করে দিলাম। আমার গাড়ি স্টার্ট করা দেখে পুলিশগুলো একটু অবাক হলো, কারণ ট্রাফিক সিগন্যাল অবস্থায় আমি গাড়ি স্টার্ট করে দিলাম। আমি গাড়ি স্টার্ট করে ওই মোড়ের সামনে গেলাম। 3বার রাস্তার পরে গাড়ি ব্রেক করি। ব্রেক করার সাথে সাথে আশেপাশে সব গাড়িগুলো থেমে যায়। কিছু গাড়ি হালকা একটা গাড়ির সাথে ধাক্কা খায়, তেমন কিছু হয়নি। মহিলাটি এখনও দাঁড়িয়ে আছে, আমার গাড়ির কর্মকাণ্ড দেখে। সবাই গাড়ি থেকে বাইরে গাড়ির সামনে চেঁচামেচি শুরু করে দেয়। অনেকেই আমাকে গালি দিতে শুরু করে। অনেকজন আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আমি কিছু না বলে আমার যে হাতে গুলি ছিল ওইটা নিয়ে আমার হাতটা গাড়ির বাইরে বের করে সবাইকে গুলিটা দেখিয়ে দিলাম। গানটা দেখার সাথে সাথে সবাই যে যার জায়গায় বসে গেল। কিছু লোক পালাতে লাগলো। আমি আর কিছু না বলে গানটা নিজের কাছে রেখে গাড়ি থেকে বাইরে হয়ে ওই মহিলাটির সামনে গেলাম। মহিলাটি এখনও দাঁড়িয়ে আছে, তার কোলে এখনও ছেলেটি আছে, আর পাউরুটির রাস্তার মধ্যে পড়ে আছে। আমি গিয়ে পাউরুটিটার সামনে গেলাম। আমার যাওয়া দেখে ওই মহিলাটি আমার সামনে আসলো আর আমার সামনে বসলো। আমি পাউরুটিটা হাতে নিয়ে পরিষ্কার করতে লাগলাম, আর ওই মহিলাটিকে বলতে লাগলাম, আপনি কি জানেন আপনার পাউরুটিটা আমাকে অতীতের কিছু কথা মনে করিয়ে দিয়েছে, যেগুলো আমি এখন বলতে যাচ্ছি। আমি 8 দিন কাজ করে একটা পাউরুটি কিনতে পারতাম। খালি পেটে আপনি পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যাওয়া ওই পাউরুটিটা নেওয়ার জন্য কত কষ্ট করতেছেন সেটা আমি বুঝতে পারছি। আপনার এই পাউরুটিটা অনেক কষ্টে পেয়েছেন, ওইটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি জানেন, এ দুনিয়ায় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। দুনিয়ার সাথে আপনাকেও দৌড় দিতে হবে দুনিয়াকে ধরার জন্য। যেদিন দুনিয়াকে ধরতে পারবেন সেদিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন। সেদিন আপনার কষ্ট দূর হবে, কারণ দুনিয়া কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে মানুষ। আর সেটার কারণে মানুষ এখন এত কষ্ট করতেছে। আমি পাউরুটিটা পরিষ্কার করে মহিলাটার দিকে হাত বাড়িয়ে দিলাম। মহিলাটি একবার পাউরুটিটার দিকে তাকায়, আরেকবার আশেপাশের মানুষজনের তাকায়, কারণ আশেপাশের মানুষ অনেক জমে গেছে। আমাদের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে। আমি আবার মহিলাটিকে বলতে লাগলাম, আশেপাশের মানুষের দিকে তাকাই কোনো লাভ নেই, কারণ আপনার মতো সৎ মানুষ এখনও আশেপাশে কম আছে। আশেপাশের মানুষদের দিকে না তাকিয়ে থেকে নিজেই সাফল্যের দিকে হাঁটতে থাকেন, তাহলে সেটাই যে লাভ হবে। মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই বাংলাদেশের ডন আমি, এনার কেউ আপনার প্রতি আঙ্গুল তোলার সাহস পাবে না। এরপর মহিলাটি আমার কাছ থেকে পাউরুটি টেনে নিল। পাউরুটিটা নেওয়ার পর দেখলাম যে মহিলাটি অনেক খুশি, কারণ তার পাউরুটিটা তার কাছে ফিরে এসছে। এরপর আমি দাঁড়িয়ে গেলাম, আমার সাথে আছে মহিলাটি দাঁড়িয়ে গেল। এরপর আমি আমার পকেট থেকে 5,000 টাকা বের করে মহিলাটিকে দিলাম। মহিলাটি খুশি হয়ে বলতে লাগলো, আপনাদের মতো মানুষ যদি আমাদের বাংলাদেশের গরিব মানুষদেরকে একটু সাহায্য করত, তাহলে আমাদের এই দেশে আর গরিব থাকতো না। চোখ দিয়ে পানি পড়তে বলতে লাগলো, আপনার কথা সত্যি, কিন্তু আমার দেশে তো এরকম মানুষ খুবই কম রয়েছে। কি আর করা, মানুষের মতো মানুষ হতে বলতে কিছু নাই, শুধু নিজের স্বার্থটাই চিনতে পারে, অন্য কিছুটা চিনতে পারে না। তারাও তো আর পাবে না। আজ আমাদের দেশে ঘুরে আসে বলেই তো আমাদেরকে সবাই ধনী বলে, আমাদেরকে মানুষ সম্মান করে। গরিব আছে বলে তো ধনীর এত সম্মান। ঠিক বলছেন। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম, বাই। এরপর মহিলাটাকে বিদায় জানিয়ে চলে আসলাম গাড়িতে বসে গাড়িটা পিছনে নিয়ে গেলাম আবার আগের জায়গায়। আবার আগের মতো চলতে লাগলো গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে। আমার দিকে ম্যাডাম অবাক দৃষ্টি তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এভাবে তাকিয়ে থাকবেন না, নাহলে প্রেমে পড়ে যাবেন। ম্যাডাম এই কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। তার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে, মুখটা তো আর দেখতে পাচ্ছি না, চোখ দুটো দিয়ে সব কিছুই বোঝা যায়। প্রেমে তো অলরেডি পড়ে গেছি তোমার প্রতি। কি বললেন? কই কিছু না তো। এবার কিছু না বলে আমার হাতে গুলিটা পুলিশটিকে দিয়ে দিলাম। পুলিশটি গুলিটা নিয়ে গেল। তারপর আবারও গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে গাড়ি থেকে বাইরে বাসায় যেতে লাগলাম। আমি আমার শপিং করার জিনিসগুলো নিয়ে বাসায় ঢুকতে যাব, তখনই ম্যাডাম আমাকে আবার ডাক দিল। আমি পিছন ফিরে তাকাতেই বললো, নাইস টু মিট ইউ। তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। কালকে দেখা হবে কলেজে। ঠিক আছে ম্যাডাম,
এরপর আমি বাসায় চলে আসলাম। ম্যাডামের বাসায় চলে যাব, বাসায় চলে এসেছি। খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমটা দিয়ে দিই। সকালে তাড়াতাড়ি উঠে কলেজ যাওয়ার জন্য ফ্রেশ হয়ে কালকে শপিং করা জিনিসগুলো পড়তে লাগলাম। সবগুলো পরে কলেজ যাওয়ার জন্য রওনা দিলাম। অবশেষে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর তখনই দেখলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে মনে বলতে লাগলাম, হিমা কি হয়েছে আবার আমার? সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে কেন? তখন পেছন থেকে আকাশ ডাক দিল আমাকে। তার সাথে রফিক, রাশেদ, জান্নাত এরাও ছিল। আমি তাদের কাছে গিয়ে বলি, কিরে আজকে সবাই আমাদেরকে এভাবে অবাক দৃষ্টি তাকিয়েছিস কেন? হ্যাঁ? তখনই রাশেদ বলে, কি মামা, তুই তো টাস্কি লাগাই দিছিস সবাই রে। তোকে তো আজকে সেই লাগতেছে রে মামা। আর বলিস না, আমার গায়ে যে পোশাকগুলো দেখছিস এগুলো আমাদের এই কলেজের আয়রা ম্যাডাম দিয়ে কিনে দিয়েছে জোর করে। মামা তুই তাহলে টেম্পু চালাতে আসিস? নাইম, তোর কয়টা লাগে বল তো ম্যাডামের সাথে করতেছ? আমাদের মামাই কলেজের ক্রাশ, এ কথাটা আকাশ বললো। আর আজকে তো তোরা সেই লাগতেছে এটাও বললো। বন্ধুরা সবাই একসাথে বললো। আমি তখন বললাম, এরে তোরা একটু থামবি? এত পাম মারাস কেন তোরা? হ্যাঁ, আজকে কি সবাই পামের মেশিন নিয়ে বসছিস নাকি? আর আমার এখানে পাম দিতেছস? হ্যাঁ, তোরা তো আজকে অনেক হ্যান্ডসামভাবে সাজিয়েছে। আজকে কলেজে অনুষ্ঠান আছে, তাই একটু নতুন পোশাক পরে আসলাম আর কি। হ্যাঁ, হালকা রেগে গিয়ে বললাম। তাদের সাথে একটু কথা বলায় তারা সবাই ক্যান্টিনে চলে যাবে বলছে। আমি তাদের সাথে ক্যান্টিনে যাব, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছন থেকে সামান্তা ডাক দিল। আমি আমার বন্ধুদেরকে বললাম, তোরা ক্যান্টিনে যা, আমি একটু পরে আসতেছি। এরপর চুলগুলো ক্যান্টিনে চলে গেল। আমি সামান্তার কাছে গেলাম। বলো কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে না আজ অনেক কিউট লাগতেছে। ধন্যবাদ। আর কিছু বলার আছে? আরে রাগ করছো কেন? চলো একটু বসে কথা বলি। না থাক, যা বলো আর এখানে বলো। বন্ধুরা ওয়েট করতেছে ক্যান্টিনে। কথাগুলো বলতে লাগলাম। বলতে বলতেই কোত্থেকে যেন ম্যাডাম আমাদের সামনে এসে হাজির হলো। আজকে ম্যাডাম সেই লাগতেছে। কালকে যে পোশাকগুলো কিনে দিয়েছিলাম ওইগুলো পরে আসছে। কালো বোরকার সাদা জিজার দিয়ে মুখ ঢাকা আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। ম্যাডামকে দেখে হা করে তাকিয়ে আছি। তখন ম্যাডাম বলতে লাগলো, কিরে নাইম, তুই আজকে সামান্তার সাথে কথা বলতেছিস? তোকে আমি কালকে মানা করছিলাম না? আরে আমি কথা বলতে চাইনি, সামান্তা আমাকে ডাক দিয়েছে কথা বলার জন্য। হইছে, অজুহাত দেওয়া লাগবো না, তোরে পরে দেখতেছি আমি। এরপর সামান্তাকে বলতে লাগলো, ম্যাডাম এই সামান্তা, তোকে যদি আর নাইমের সাথে দেখি তাহলে তোর খবর আছে। কলেজে কি আসিস প্রেম করার জন্য নাকি পড়ালেখা করার জন্য? আর যদি তোকে ওর সাথে দেখি তাহলে তোর নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব। কিছুক্ষণ পর সামান্তা চলে গেল। সামান্তার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। কান্না করতে করতে চলে গেল। এরপর ম্যাডাম আমাকে আমার কলার ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। গাছের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মেরে দিল। আমি গাছের সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখনই ম্যাডাম আমার ডান গালে একটা চুমু এঁকে দিল। আমি চোখ খুলে ম্যাডামকে সামনে দেখতে পেলাম। ম্যাডামের চোখে অনেক খুশি দেখতেছি। ম্যাডাম আপনি এটা কী করলেন? হ্যাঁ, একটু রাগে দৃষ্টিতে বললাম। ম্যাডাম কি হয়েছে, কিছু বলছে না কেন? আমার প্রশ্ন উত্তর দিন। ম্যাডাম আবার কলার ধরে বলতে লাগলো, ওই তোকে না মানা করছি তুই সামান্তার সাথে কথা বলবি না, তারপরেও তুই কেন ওর সাথে কথা বলতে চাইছিস? আমি যদি সামান্তার সাথে কথা বলি তো আপনার কি? তোমার কি ওই দিনের চিঠিটার কথা মনে আছে? ওইটা সোজা প্রিন্সিপালের কাছে দিয়ে দেব, তখন দেখবে আমি কে। আচ্ছা, আমি বুঝলাম না আপনি কেন আমাকে এইরকম ব্ল্যাকমেল করতেছেন। আমি কি আপনার কোনো পাকা ধানে মই দিয়ে দিয়েছি? সেটা তুমি বুঝবে না, আমি যেটা বলছি সেটা করবে। তুমি সামান্তা মেয়েটার সাথে আর কথা বলবে না। কি মেয়ে রে বাবা, কোনো সময় তুই কোনো সময় তুমি করে ডাকি, কিছুই বুঝি না। মনে মনে বললাম, ঠিক আছে আপনি এখন যান, আমার এখানে একটু কাজ আছে। তোমার কি কাজ আছে সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আমার সাথে এখন কলেজের ভিতরে চলো, সেখানে অনুষ্ঠান হইতেছে। আর তুমি তো অনুষ্ঠানের নাম দিয়েছো তাই না? দিয়েছি তো। না, কিছু হয় নাই তো। অনুষ্ঠানে কিসের জন্য নাম দিয়েছো? কি পাঠ করবে তুমি? সেটা অনুষ্ঠানে গেলে জানতে পারবেন। কি পাঠ করে শোনাবো? ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো কি বলবে? ম্যাডাম আমার এখানে আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার পোশাকের সাথে আপনার পোশাকের মিল আছে, সুন্দর লাগতেছে আপনাকে। একটু পা মারলাম আর কি। এই কথা শোনার পর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেল। আবার আমাকে বলতে শুরু করলো, হইছে, আর পাম দিতে হবে না। আসলে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ইউ আর এ কিউট বয়। আমি কথাটা ঘুরিয়ে বললাম, চলেন তো, কলেজে বিদায় অনুষ্ঠান হচ্ছে, আমরা একটু পরে অনুষ্ঠানে স্টেজে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। এরপর আমি আর ম্যাডাম কলেজের ভিতরে অনুষ্ঠানে ছিলাম। কলেজের
বিদায় অনুষ্ঠানে গিয়ে দেখি আমার বন্ধুরা আছে। আমি ম্যাডামকে বলে বন্ধুদের কাছে গেলাম। এরপর কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বললাম। একটু পর অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানে যার যার নিজের মতো করে অনুষ্ঠানে পাঠ করতে লাগলো। আমার বন্ধু রাশিদ গেল, সে একটা কবিতা পাঠ করলো, অনেক সুন্দর হয়েছে। এরপর জান্নাত গেল, জান্নাত একটা গান গাইলো, সেটাও অনেক সুন্দর হয়েছে। এরপর অনেকে কবিতা, সঙ্গীত, গান যে যেটা পারে সবাই সেটাই পাঠ করলো। সবার শেষে আমাকে ডাকলো, কারণ আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি আমাকে সবার লাস্টে দিতে। যখন স্টেজে আমার নাম ডাকা হলো তখন সবাই আমার দিকে তাকালো। আমার তো মনে হয় এখনই সব কিছু ভুলে যাচ্ছি, কি বলবো। সবাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় ভূত দেখার মতো। এরপর আমি স্টেজে গেলাম। স্টেজে গিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যার আরও কিছু শিক্ষক রয়েছে, তাদের মাঝে মারামারি হয়েছে। ম্যাডাম আমাকে দেখে মিটি মিটি হাসছে, সেটা হয়তো দেখতে পাচ্ছি না কারণ তার মুখটা ঢাকা রয়েছে, তবে চোখগুলো দেখে বোঝা যাচ্ছে মিটি মিটি হাসছে। ম্যাডামের দিকে তাকায় না থেকে আমি স্টেজের সামনে গেলাম, সবার সামনে। স্টেজের সামনে গিয়ে মাইকের সামনে গেলাম। আমি সবাইকে বললাম, হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম যে আপনারা তো অনেকে অনেক কিছু পাঠ করেছেন, কিন্তু আমি এইগুলো পাঠ না করে আমার জীবনের কাহিনী আপনাদেরকে বলতে চাচ্ছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলুন। এবার সবাই একসাথে বলতে লাগলো, আমরা সবাই রাজি আছি, আপনি বলতে থাকেন। ঠিক আছে, তাহলে সেটাই হোক। এরপর আমি আমার জীবন কাহিনী বলতে লাগলাম। আমার যখন 7 বছর বয়স চলছে তখন আমি আমার বাবাকে হারাই। আমার বাবা তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। আমার মা ছিল, তখন আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, আমাকে পড়ালেখা করাতেন, অনেক কষ্টের টাকা জোগাড় করে। আমার মা মাঝে মধ্যে আমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেন, আমি সেগুলো এখনও আজ পর্যন্ত কাজে কাজে আমার মার কথাগুলো মনে পড়ে। আমার যখন 10 বছর বয়স ছিল তখন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, দিন দিন যেন আরও অসুস্থ হয়ে পড়েছেন। আমার মা মানুষের বাসায় গিয়ে কাজ করতো, কিন্তু এখন তা করতে পারছে না। আমার মা অসুস্থ থাকার কারণে আমার মা কোনো টাকা জোগাড় করতে পারেনি, তাই আমার পড়ালেখা করতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মা অনেক অসুস্থ, ঘরে সারাক্ষণ শুয়ে থাকতো, কিন্তু কি করার আছে? আমার কাছে কোনো টাকা ছিল না মাকে সুস্থ করার জন্য। তখন নিজেকে অনেক অপরাধী মনে হতো, কেন যে এত গরিব হলাম। আমি সংসার চালানোর জন্য একটা দোকানে কাজ করতাম, কষ্টে থাকার জন্য করতে হবে সেগুলো এসে মার জন্য ওষুধ কিনতাম। অল্প কিছু টাকা থাকলে সেগুলো দিয়ে নিত্যদিনের খাবার খেয়ে নিতাম। আমার মা অনেক কষ্টে আমাদের নুন আনতে পান্তা ফুরাইতো। একদিন আমার মা অনেক অসুস্থ, মুখ নিয়ে নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কথা না ভেবে আমার মাকে একটা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে আমি ডাক্তারকে বলি আমার মা অনেক অসুস্থ, আমার মাকে যে করে হোক কিছুটা করেন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। ডক্টর বলল ঠিক আছে। এরপর কিছুক্ষণ পর ডক্টর তার রুম থেকে বেরিয়ে এসে দিল। আবার যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডক্টর আমাকে বলতে লাগলো তোমার মা অনেক অসুস্থ হওয়ার কারণ হলো তোমার মার মাথায় টিউমার হয়েছে, যার কারণে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এখন যদি তোমার মাকে অপারেশন করানো হয় তাহলে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। যদি দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দেব। আমি ডক্টরকে বললাম আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমি কিভাবে 10 লাখ টাকা দেবো? আমি যদি এইভাবে 10 বছরও কাজ করি তারপরেও 10 লাখ টাকা আনতে আমাদের অনেক দিন লেগে যাবে। আর কিছু টাকা কামান, তাহলে দেখি কি করা যায়। তখন ডক্টর আমাকে বলতে লাগলো ঠিক আছে, তোমার যখন এতই কষ্ট হয় তাহলে তোমার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট আছে। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দেবো। নাহলে থাক, তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি ডাক্তারকে বলতে লাগলাম 9 লাখ টাকা কীভাবে দেবো? তারপরেও একটু দেখেন কি করা যায়। আমি বাড়িতে আসতেছি এই বলে বাইরের দিকে দৌড়ে দিলাম। আমার মাকে বাঁচানোর জন্য টাকা দরকার, সেগুলো জোগাড় করতে গেলাম। আমি 2 ঘন্টা পর হসপিটালে ফিরে আসি 2 লাখ টাকা হাতে নিয়ে। অনেক কষ্টে 2 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, কিন্তু কি করার। আমি ডক্টরকে এসে বলি ডক্টরবাবু আপনি আমার মাকে বাঁচিয়ে তুলুন, আমার কাছে এখন 2 লাখ টাকা আছে। ডক্টর আমাকে বলতে লাগলো সরি, আমরা সেটা করতে পারবো না। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, তোমার মার অপারেশন আমরা শুরু করতে পারি। আর যদি না পারো তাহলে তুমি তোমার মাকে তোমার ঘরে নিয়ে যাও, আমরা কিছুই করতে পারবো না। তিনি অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা বাঁচবে, তারপরেই আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আমি ডক্টরের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আমার হাতে 2 লাখ টাকা, পুরো হসপিটাল ছেড়ে দিলাম। বলতে লাগলাম যে যেটা করেছি সেটা যদি উদ্দেশ্য না পূরণ হয় তাহলে টাকা দিয়ে আমি কী করব? দিলাম তা গোলাতে আর দিয়ে ছুঁড়ে মারি ডক্টরের মুখের উপর। মনে মনে বলতে লাগলাম যদি এই দুনিয়াতে সব কিছু টাকা দিয়ে হয় তাহলে মানুষের মাঝে মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়ালো? হায় রে মানুষ, আবার আর কি করার। আমি আমার মাকে আমার বাসায় নিয়ে আসি অনেক কষ্টে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার মা আমাকে বলতে লাগলো যে বাবা শোনো, তুমি আমার জন্য যা করেছো আমি তাতেই খুশি। আমি হয়তো আর অল্প কিছুক্ষণ বাঁচতে পারবো,
তারপর আমি আর বাঁচতে পারবো না। তুই আমাকে কথা দে, আমি এখন যা যা বলবো তুই সব কিছু আমার কথা মতো করবি। আমি আমার মায়ের হাতের উপর হাত রাখলাম, বলতে লাগলাম, মা তুমি বলতে থাকো, আমি সব শুনছি। তখন একটা কথা আমি পালাতে পারবো না, তুমি আমার সব কিছু, তুমি যা বলবে আমি তাই শুনবো। এরপর মা আমাকে আবার বলতে শুরু করলো, তুই ভবিষ্যতে এমন একজন লোক হবি, তোর নাম শুনলে যেন পুরো দুনিয়ায় মানুষের কলিজাটা যেন ওঠে। কিন্তু তোর কথায় শুধু যেন খারাপ লোকেরাই ভয় পায়। ভালো লোকেদের সবসময় সাহায্য করবি, আর গরিবদের সবসময় তাদের পাশে থাকবি, তাদেরকে সবসময় সাহায্য করবে, আর খারাপদের বিপক্ষে থাকবি। তুই ভবিষ্যতে একজন তাকত মানুষ হয়ে উঠবি। তুই ভবিষ্যতে একজন তাকতদার মানুষ হয়ে উঠবি। তুই ভবিষ্যতে অনেক টাকা রুজি করবি, কিন্তু তা শুধু নিজের ভোগ করবি না, নিজের মনের মধ্যে মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবি, আর গরিবদের সবসময় পাশে থাকবি, তাদেরকে সবসময় সাহায্য করবি। আমি আমার মার হাতটা চেপে ধরলাম, বলতে লাগলাম, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। এরপর তুমি আমাকে ছেড়ে যেও না। এরপর মা আমাকে আবারও বলতে লাগলো, বাবা, আমি হয়তো আর কিছুক্ষণ থাকতে পারবো এই পৃথিবীতে, আর থাকতে পারবো না। এই কথা বলতে না বলতেই আমার মা কেমন যেন করতে লাগলো, মাছের মতো ছটফট করতে লাগলো, মরা মাছের মতো। আমি আর মা কেমন করতে দেখে আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মা কেমন যেন করতেছে, আমার মা কেমন যেন আগের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে শরীরটা। আমার কাছে আমার মা বলতে কিছু বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। আমি আমার মায়ের নাকের উপর আমার আঙ্গুলটা রাখলাম, নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝে গেছি আমার মার এই পৃথিবীতে বেঁচে নেই। আমি আমার মাকে কবর দেওয়ার জন্য কবর খুঁজতে লাগলাম, কিন্তু কেউ আমার মাকে কবর দেওয়ার জন্য জায়গা দিল না। এরপর শেষে আমি আমার ঘরটা ভেঙে ফেলি। আমি আমার মাকে সেই ঘরে দিয়ে পরে পরে বলতে লাগলাম, আমি আজ থেকে এই ঘরে থাকবো না, আজ থেকে আমি আমার ঘরের বাইরে থাকবো, আমার মা থাকবে আমাদের ঘরে। আমি আমার মাকে কবর দিয়ে তার কবরের পাশে বসতে লাগলাম। আমি কবরের পাশে বসে এভাবে 2-3 দিন কেটে গেল, কিন্তু মাকে অনেক মিস করতেছি তার কবরের পাশে থাকলে। কিন্তু কি আর করার, আমার আপন বলতে আর কেউ নেই। আমি সেই সিদ্ধান্ত নিলাম আমার মার কথা সবগুলো মানার চেষ্টা করব। তাই আমি বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। বাইরে যেয়ে দেখি একজন লোক আমার সামনে আশঙ্কা হয়ে দাঁড়িয়ে পড়ে। আমি ভয় পেয়ে যাই। আমি চোখ মুছতে মুছতে তার দিকে তাকাই, আর দেখি লোকটা কীরকম যেন করতেছে। দেখে মনে হচ্ছে পাগল, আবার ঘন্টা ঘন্টা চেহারাও মনে হচ্ছে। সেই লোকটা খুলে বলতে লাগলো, এই ছেলে, টাকা দে, টাকা দে। আমি লোকটাকে বলতে লাগলাম, আরে আমার কাছে কোনো টাকা নেই, আমি নিজেই টাকা খুঁজে বের করেছি। লোকটা আমাকে বলতে লাগলো, তোর কাছে টাকা নেই, তাহলে ধর আমার টাকাগুলো তুই নিয়ে যা। তখনই লোকটা তার পকেট থেকে কিছু টাকা আমার গায়ের উপর ছুঁড়ে মারে। আমি আবার মায়ের কথাগুলো মনে পড়তে লাগলো। আমার মায়ের কথাগুলো মনে করতে করতে আমার মাঝে কেমন যেন গরম হয়ে গেল মাথাটা। আমি লোকটাকে ধমক দিয়ে বলে রাখলাম, আমরা আরও টাকা চাই। তখন লোকটি আমার ধমকে মনে একটু ভয় পেয়ে যায়। এরপর লোকটি আমাকে আবার বলতে লাগলো যে যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তোর এই কথা বলতে না বলতে তার বাসায় একজন লোক হেঁটে যাচ্ছিল, সেই লোকটিকে ধরে সেই লোকটির কাছে বলতে লাগে, টাকা দে, টাকা দে, না হলে আজ তুই শেষ। লোকটি তখন ভয়ে ভয়ে তার পকেট থেকে অনেকগুলো টাকা তাকে দিয়ে দেয়। এরপর লোকটা ওই লোকটাকে ছেড়ে দেয়। এবার লোকটি আমাকে আবার বলতে লাগলো যে দেখলি, যদি নিজেদের টাকা থাকে তাহলে কি করে টাকা নিতে হয়, যদি কারো কাছে টাকা চাস তাহলে বলবি আমাকে কিছু টাকা দিতে। যদি সে নরম কথা লোকটি তোকে কোনো টাকা না দেয় তাহলে তাকে মারার জন্য হাত তুলবি, আর যদি তাতেও তোকে কোনো টাকা না দেয় তাহলে তুই তাকে মারতে শুরু করবি, তাহলে তখনই তোর কাছে টাকা চলে আসবে। আর শোন আমার একটা কথা, আমি লোককে বলতে লাগলাম, কি কথা বলেন? তাহলে কি আমাকে বলতে লাগে যে পাওয়ার, যদি তোর কাছে পাওয়ার থাকে তাহলে তুই নিজেই ধরি, আর সেই পাওয়ারটা পেতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। নিজের শক্তিগুলো মানুষের মাঝে বিলীন করতে চাইবি, যদি তাতেও মানুষ যদি না শোনে তাহলে সবাইকে মারতে শুরু করবি, তাহলে তোর কাছে এমনিতেই টাকা চলে আসবে। কারণ মানুষের পাওয়ারটা হলো টাকা, আর টাকাটা পেতে হলে মানুষকে নরম কথা নয়, গরম হাতের গরম মাইর দিতে হবে, তাহলে নিজের পাওয়ারের ব্যবহার করতে পারবে, এতে তোর কাছে টাকা চলে আসবে। আমি লোকটির কথা মতো লোকটিকে বিদায় জানিয়ে আমি আরেক জায়গায় চলে আসলাম। লোকটির কথাগুলো ভাবতে লাগলাম, মায়ের কথাগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে আমি অন্য এলাকায় চলে আসি কাজ খোঁজার জন্য। অন্য এলাকায় আসার পর থেকে এক জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে গোল করে। আমি ভাবতে লাগলাম এখানে কি হয়েছে, গিয়ে একটু দেখা যাক। আমি একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? আর বলিয়েন না, এখানে একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটি গাড়ির ভিতর ছিল। তাহলে আপনারা দাঁড়িয়েছেন কেন? তাকে হসপিটালে নিয়ে যান। আরে ভাই, যে লোক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোক প্রতিদিন অনেক মানুষের অ্যাক্সিডেন্ট করে,
সেই লোকটা হচ্ছে এই এলাকার গুন্ডা মাস্তান। তার নিজের গ্যাং আছে। আচ্ছা ঠিক আছে। আমি একথা বলে লোকটি থেকে বিদায় নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া লোকটার কাছে গেলাম। দেখলাম লোকটির মাথায় কাজ ঢুকে গেছে। লোকটির মাথা আপুর শরীর থেকে রক্ত পড়তেছে আর লোকটির পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। লোকটির কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে লোকটি কোলে করে নিয়ে আরেকটা সিএনজি ডাকলাম। আমার এইসব কাণ্ড দেখে আশেপাশের মানুষগুলো অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকটিকে সিএনজিতে করে একটা হসপিটালে নিয়ে এসে ডক্টরকে বলে এমার্জেন্সি রুমে পাঠিয়ে দিলাম। আমি লোকটির অপেক্ষায় বসে থাকি এমার্জেন্সি রুমের বাইরে। একটা চেয়ারে বসে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুম চলে আসলো খেয়ালই করিনি। একটু পর কারোর আগে ঘুম পারলো। চোখ খুলে দেখি একজন ডক্টর দাঁড়িয়ে আছে। ডক্টর, লোকটির এখন কী অবস্থা? ভালো আছি। 2 ঘন্টা পরে জ্ঞান আসবে আশা করি। অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দরকার। যে করেই হোক রক্ত জোগাড় করেন। A+ রক্ত লাগবে। ডক্টর আমারে A+ রক্ত মানে A পজিটিভ রক্তের কথা বললো। আমি দেবো, যদিও আমার বয়স কম, তারপর আমি রক্ত দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি করা? এরপর আমি ডাক্তারের সাথে গিয়ে ওই লোকটাকে রক্ত দিয়েছি। প্রায় 2 ঘন্টা পর লোকটি এগিয়ে আসে। ডক্টর আমাকে এসে বলে, লোকটি হারিয়ে গেছে, আপনি যেতে পারেন। লোকটা ঠিক আছে। এরপর আমি লোকটির কাছে যাই। লোকটি আমাকে দেখে বলে, বাবা, তুমি কে যে আমাকে সাহায্য করলে? আমি এলাকা নতুন আসছি, চাকরির খোঁজে, ছোটোখাটো চাকরি করার জন্য। বাবা, তুমি আমার সাথে কাজ করবে, ঠিক আছে? আমি লোকটির কথা হ্যাঁ বোধক মাথা নাড়ি। এরপর লোকটির সাথে আরও 2 দিন থেকে যাই। এরপর লোকটির সাথে তার বাসায় আসি। তার বাসায় আসার পর আবার জীবনের সব ঘটনাগুলি আমি তাকে বলি। তখন লোকটি আমাকে বলে, সাব্বাস বেটা, তুমি পারবে। জানি না ভবিষ্যতে কী হবে। এরপর আমি লোকটির সাথে যাই। লোকটির খারাপ ব্যবসা করে, হিরোইন, আফিম, বেআইনি অস্ত্র ইত্যাদি আরও অনেক কিছুই তার ব্যবসা আছে। আমি তার সাথে যোগ দিয়ে এগুলো করতে চাই, কিন্তু আমার মনে একটাই উদ্দেশ্য, আমি আমার মার সব কথা অক্ষরে অক্ষরে মানব। আমার নাম শুনে সবাই কেঁপে ওঠে। আমি লোকটির সাথে থাকতে থাকতে লোকে অনেকের কাছে প্রিয় মানুষ হয়ে গেলাম, অনেক কাছের। কিন্তু আমি এর ফাঁকে পড়ালেখাগুলো চালিয়ে যেতে লাগলাম। একদিন লোকটি তার গ্যাংয়ের লোকদের সবার উদ্দেশ্যে বলে যে, সবাই শুনে রাখ, আমি মরে যাওয়ার পর তোমাদের বয়স হবে নাই বস, এই ছেলেটা। সবাই তাদের বসের কথা না করতে না পারে না। তার সাথে আমাকে সবাই ভয় করে, কারণ আমি সব কিছুর মধ্যে কঠোর হয়ে থাকি। একদিন বস মরে যাওয়ার পর আমি বস হয়ে গেলাম। আমি গ্যাংয়ের সব কিছু পাল্টে ফেলি। আমার একটা নাম থাকে, এনার। এই নামটা শুনে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি একবার যেটা বলি সেটাই করি, কিন্তু আমার মনে মনে একটাই উদ্দেশ্য, আমি এই ফেতনা ফ্যাসাদ থেকে দূরে যাওয়ার। তাই আমি একদিন ঠিক করলাম আমি এই গ্যাংয়ের বস থাকবো, কিন্তু কিন্তু আমি এই গ্যাংয়ের সাথে থাকবো না, কিন্তু তাদের সাথে অ্যাড থাকবো আর জনগণের মাঝে মিশে থাকবো একজন ভালো মানুষ হয়ে। আমার গ্যাংয়ের আজ থেকে কোনো খারাপ কাজ হবে না, শুধু খারাপ কাজগুলো বন্ধ করে দেওয়া হবে, বিভিন্ন গ্যাংয়েরকে সাহায্য করে দেওয়া হবে। বলে সবাইকে, আমার গ্যাংয়ের লোকজনকে বলে সবাই আমার কথার সম্মতি জানায়, কারণ যে আমার কথায় সম্মতি জানালো না তার অবস্থা কী হবে সেটা সুযোগ তিনি বুঝবেন। তারা আমার গ্যাংয়ের লোকদের বিদায় দিয়ে আমি জনগণের মাঝে চলে আসি। এখনও মাঝে মাঝে গ্যাংয়ের লোকদের কাছে যাই, কোনো খারাপ কাজ করেছি কি না, কিন্তু এখনও কেউ খারাপ কাজ করতে সাহস পায় নাই, আর পাবেও না। আমি এগুলো ছেড়ে দিয়ে আজ আমি জনগণের মাঝে মিশে গেছি, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে আমার আসল পরিচয়টা দেয়া লাগে। আমি সেটা জানি না, হয়তো সময় সবার কাছে পরিচয় করিয়ে দেয়। আদৌ কি আমি আমার মায়ের কথাগুলো মনে করি? আর আমি চাই না আমাকে দেখে কোনো ভালো মানুষ ভয় পাক। আমাকে দেখে শুধু খারাপ লোকেরা ভয় পাবে, ভালো লোকেরা আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি মানুষকে বিনা কারণে কাউকে শাস্তি দিই না। আমার জীবনে এত কষ্ট হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমি এই কষ্টের মধ্যে দিয়ে আমার সুখটাকে ধরে রেখেছি। এই কথাগুলো বলতে লাগলাম। আমাদের এই কলেজের সকল স্টুডেন্টের মাঝে আমার চোখে অনবরত পানি ঝরতে রয়েছে। আমার কথা শেষ হতে সবাই আমার দিকে একবার করুণ দৃষ্টি দেখালো। দেখলাম অনেকের চোখে পানি জল করছে, আবার কারো চোখ লাল হয়ে গেছে। আমি শিক্ষকদের দিকে তাকাতে দেখি আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের আরও শিক্ষক, আবার আমাদের ম্যাডাম, তাদের চোখে পানি জীবনের কাহিনী দেখে। আমি আবার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, হ্যালো গাইস, আমার জীবন আমি অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, কিন্তু আপনার জীবনে কেউ কষ্ট করেছেন কি না সেটা জানি না, কিন্তু আমার জীবনে আমি অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। সবসময় আমাকে ভালো দেখে চোখে দেখবেন। আমি আরও কিছু কথা বললাম ছাত্রদের উদ্দেশ্যে। ওইদিকে ইস, ছেলেটাকে দেখলে খুব মায়া হয়। তার জীবনের কাহিনী বলতে বলতে তার চোখ দিয়ে পানি ঝরতেছে আর অনেক কষ্ট হইতেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তার মুখটা লাল হয়ে গেছে, দেখতে খুব হেব্বি কিউট লাগতেছে। মন চাইতেছে ছেলেটাকে ধরে 2 গাল টেনে দেই,
কিন্তু সেটা তো করা যাবে না সকলের সামনে। নাহিম, আমি তোমার অপেক্ষায় আছি। আমি তো তোমার ভালোবাসায় দুর্বল হয়ে যাচ্ছি। কেন হচ্ছি সেটা আমি জানি না, হয়তো এটাই ভালোবাসা। এদিকে আমি আরও কিছু কথা বলি। আমি সবাইকে বিদায় জানিয়ে আবার জায়গায় বসে পড়লাম। এরপর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হতে আমি বাসায় চলে আসি। আজকে মনটা ভালো নেই। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। একটা মনের শান্তিতে ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখলাম 7টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম, বাইরে প্রকৃতির বাতাস খাওয়ার জন্য। বাইরে থেকে আবার আসা যাওয়ার জন্য রওনা দিলাম বাসায়। বাসায় এসে দেখি 9টা বেজে গেছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে ফোন দেখতে লাগলাম। একটু পর দেখি কেউ যেন আমার দরজাটা নক করছে। আমি দরজা খুলে দেখি মিমি দাঁড়িয়ে আছে। এরপর কিছুক্ষণ মিমির সাথে কথা বলে সেও বাসায় চলে যায়। এরপর আমি রাতের খাবারটা খেয়ে আবার ঘুম দেই। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিই। কলেজে গিয়ে দেখি আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে একসাথে ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর টিচার চলে আসে। টিচার চলে যাওয়ার পর তারপর আরেকজন আসে, সেও ক্লাস শেষ করে চলে যায়। এরপরের ক্লাস ম্যাডামের। ম্যাডাম কালকে আমার সাথে যা করেছে এই কথা মনে বলে খুব লজ্জা লাগে রে বাবা। আর আমি জানি আবার কি করে আমারে। ম্যাডাম আজকে ক্লাসে আসতে, ক্লাসে এসে আমার সাথে একটু কথা বলেনি। আমি মনে মনে ভাবতে লাগলাম ম্যাডামের আবার কি হলো, আমাকে আজকে ক্লাসে একবারও ডাকলো না। এরপর কিছুক্ষণ পর কলেজ ছুটি হওয়ার পর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছে। আমি তাকে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যাই, ম্যাডামকে বলি, ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্যই তো তোমাকে ডাকছি, তাই না? তাহলে বলে ফেলেন। আমার বাসায় যেতে হবে, বাসায় কিছু কাজ আছে। কি কাজ আছে সেটা খুব ভালো করেই আমি জানি। কালকে আমার জন্মদিন, কালকে আমাদের বাসায় আসবে, ঠিক আছে? না ম্যাডাম, আপনার জন্মদিনে আমি কেন আসবো, আর আমি আপনার কি হই? এই কথা বলতে না বলতে ম্যাডাম আমার কলার ধরে বলতে থেকেছে, তুই যদি কালকে আমার জন্মদিনে না আসিস তাহলে তোর খবর আছে। তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না, ভালোই ভালোই চলে আসবি। আমি গেলাম তাহলে, আমার অনেক কাজ আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম এটা কি হলো, ম্যাডাম কেন আমার উপর অধিকার খাটাচ্ছে। যাই হোক, ম্যাডামের চোখ দুটো দেখলে আমার মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। আমি তোমার আপন পর এমনিতেই ক্রাশ খেয়েছি, থাক কিছু না বলেই ভালো। এরপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেই। আমি কলেজের জন্য রেডি হলাম। রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে কিছুক্ষণ কাজ করার পর সবাইকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় এসে একটা ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি 7টা বেজে গেছে। মনে মনে ভাবতে লাগলাম যাবো নাকি যাবো না। না, না যাওয়াটাই ভালো হবে। আমি ম্যাডামের কি হই, যাবো না কারো জন্মদিনে। এটা কাজ করলাম। বাসার দরজার মধ্যে একটা বড় তালা লাগিয়ে দিলাম। দরজার মতো তালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে সব লাইট অফ করে দিলাম, যাতে ম্যাডাম যদি আবার আমাকে নিতে আসে তাহলে আমি বাসায় নেই, আবার সে নিজের বাসায় ফিরে যাবে। আমি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার দরজার সামনে একটা কি যেন করতেছে। একটু পর দেখি আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি দরজা দিয়ে না দেখি জানালার মধ্যে দাঁড়িয়ে থাকি। তাকিয়ে দেখি যে ম্যাডাম কেমন যেন হয়ে গেছে। মনে হয় আমি বাসায় নেই দেখে সে একটা গাড়ি নিয়ে আসে, মনে হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমি তো বাসায় নেই। মনে পড়ে সে আবার নিচে যায় গাড়ির কাছে গিয়ে গাড়িকে জোরে লাথি মারে আর তার হাতের মোবাইলটা ছুঁড়ে মারে রাস্তার মধ্যে। মোবাইলটা ছন্ন বচ্ছন্ন হয়ে যায়। এবার গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা ব্যাক করে আবার ফিরে যায়। মনে মনে ভাবতে লাগলাম ম্যাডাম এটা কি করলো? ম্যাডাম কি তাহলে আমাকে মনে মনে ভালোবাসে নাকি এমনই? ধুর, ভালো লাগে না। কিছুক্ষণ পর ঘুম দিয়ে সকালে উঠে আমার ফোনটা অন করি। রাতে ফোনটা অফ করে রেখেছিলাম যাতে কেউ ফোন দিলে আমাকে না পায়। কলেজে গিয়ে বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ক্লাস হবে সবাই ক্লাসে যাওয়ার জন্য চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি একজন পিয়ন এসে আমাকে খুঁজতে থাকে। আমাদের ক্লাসে এসে বলতে থাকে, এই ক্লাসে 9 কে? 9 দাঁড়িয়ে যায়। জি বলুন। আমি নাইম। আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে। কেন রাখতেছে আমাকে? এই না, আপনাকে যেতে বললো আমার সাথে অফিসে। চলেন। এরপর আমি পিয়নের সাথে অফিসে যাই। এরপর আমি অফিসে ঢুকে প্রিন্সিপাল স্যারকে সালাম জানাই। প্রিন্সিপাল স্যার আমার সালামের উত্তর নিয়ে যা বলে আমি তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। প্রিন্সিপাল স্যার আমাকে বলল, নাইম বসো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে বসে প্রিন্সিপাল স্যার বললো যে, তুমি কি তোমাদের ইংলিশ ক্লাসের টিচার আয়রা ম্যাডামকে চেনো? কেন কি হয়েছে? তুমি কি জানো তোমাদের আয়রা ম্যাডাম আমার মেয়ে? এই কথা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। কি? কালকে আয়রার জন্মদিন ছিল, তোমাকে তো দাওয়াত দিয়েছিল, কিন্তু তুমি তো নাকি আসো নাই। তোমার জন্য আমার মেয়ে ওয়েট করতে করতে শেষ। অনেকক্ষণ ওয়েট করার পর যখন তুমি আসলে না,
তখন আয়রা বলল যে তোমাকে বাসা থেকে নিয়ে আসবে। আমরা অনেকেই মানা করছিলাম এত রাতে তোমাকে বাসা থেকে নিয়ে আসার জন্য। আমরা অনেকেই অনেক কিছু বোঝাতে লাগলাম তাকে, কিন্তু কে কার কথা শোনে। সে আমাদের কথা না শুনেই তোমাকে আনতে গেল, কিন্তু সেখান থেকে ফিরে আসে একা। আর এসেই কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মনমরা হয়ে গেছে। আমি তাকে অনেক জিজ্ঞাসা করলাম, অনেকক্ষণ পর সে বলল তোমার পরিচয় দিল আমাকে। তখনই আমি বুঝতে পারি সেটা হলো তুমি। সে ঘরে এসে অনেক কিছু ভেঙে ফেলে, ঘরের অনেক কাছের জিনিস ভেঙে ফেলে। তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার মেয়েটার মন মরা হয়ে আছে। আমার একমাত্র মেয়ে বলে কথা। সেই থেকে যে রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আর এখনও দরজা খোলে নাই। আমার মেয়েটা রাতে কিচ্ছু খায় নাই, আর এখনও কিছু খায় নাই। সকাল হয়ে গেছে, আমার মেয়েটার জন্য অনেক চিন্তা হইতেছে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। আমার মেয়েকে আমি কখনো এরকম কষ্ট করতে দেখিনি। আজ আমি যা দেখছি, প্লিজ তুমি আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা প্রত্যেক দিন বলতো আমাকে। প্লিজ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না। আমি কথাগুলো শোনার পর থ মেরে বসে আছি। কি বলবো কিছু তো মুখে আসছে না। এরপর নিজেকে সামলিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলাম যে আচ্ছা আপনি কাঁদছেন কেন? আপনি তো আমার অনেক কাছের মানুষ, তাই না? আপনি একটু শান্ত হন, আমি দেখি কি করা যায়। আপনার মেয়ে এখন কোথায় আছে? সে এখন আমার বাসায় আছে, তার নিজের রুমে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আপনাদের বাসায়। তাড়াতাড়ি যাও, আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমি হাবদক মাথা নাড়িয়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের বাসায়। বাসায় গিয়ে তাদের বাসায় কলিং বেল বাজতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ বাজানোর পর একজন মহিলা এসে দরজা খুললো। দেখেই বুঝতে পারলাম এই মহিলা হয়তো আয়রা ম্যাডামের মা হবেন। আমি মহিলাটিকে বলতে লাগলাম যে আপনি কি আয়রা ম্যাডামের আম্মু নাকি? তোমার নাম কি নাইম? আমার নাম নাইম। তোমার কথা শুধু আমার মেয়ে বলতেছে কাল রাত থেকে। সে যে কাল রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছে আর এখনও খোলেনি। আমরা তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাই নাই। নিজেকে আবার অনেক অপরাধী মনে হচ্ছে। কেন যে কাল রাতে আসলাম না, ধুর, ভালো লাগে না। আসলে বা কি হতো? ঠিক আছে, আমাকে আয়রা ম্যাডামের রুমটা দেখিয়ে দেন। চলো। এরপর আয়রা ম্যাডামের আম্মু আয়রা ম্যাডামের রুমটা দেখিয়ে দেয়। আয়রায়ের রুম। আমি গেলাম রান্নাঘরে, অনেক কাজ আছে। এরপর আয়রা ম্যাডামের আম্মু চলে যায়। আমি আয়রা ম্যাডামের দরজা নক করতে লাগলাম। ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো যে কে ওইখানে? আমি গো, আমি আমি থাকি। আজকে আমার মন দিল ভালো নেই, পরে আরেকদিন ঠিক আছে। এখন যান, আমাকে একা থাকতে দিন। আমি নাইম। আমি তোমার মন ভালো করার জন্য চলে এসেছি। দরজাটা একটু খোলো তো। কি হলো, কথা বলছেন না কেন? আপনি এখন চলে যান। কেন আসছেন এখানে? আমি কেন আসছি সেটা দরজা খুলেই দেখতে পাবেন। আর দরজা না খুললে তাহলে আমি সামান্তার কাছে চলে যাব। তার সাথে একটু পার্কে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তাহলে আমি গেলাম ভাই। এই কথা বলে চলে যাবো, তখনই দরজা খুলে ম্যাডাম আমাকে এক হাত দিয়ে টান দিয়ে খাটের মধ্যে ছিটকে ফেলে দেয়। রুমের দরজা বন্ধ করে দেয়। ম্যাডাম আমার গায়ের উপর শুয়ে পড়ে। ম্যাডামের চোখ আর আমার চোখ এক হয়ে যায়। মনে মনে ভাবতে লাগলাম যে ম্যাডাম বুঝলেন, ঘরের মধ্যেও পর্দা করে। আজকে ম্যাডাম একটু ব্লু কালারের বোরকা আর আকাশি কালারের একটা হিজাব দিয়ে মুখ ঢেকে আছে। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। চোখ দুটোর নিচে কালো দাগ হয়ে গেছে। মনে হয় পুরো রাত ধরে কাঁদছে। চোখগুলো ফুলে গেছে পুরো। ও মাগো আমারে মেরে ফেলো রে। ম্যাডাম আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরে বলতে থাকে যে ওই চুপ, একদম চুপ। তুই কালকে রাতে আসিসনি কেন সেটা বল আমাকে। আমি ম্যাডামের হাতটা আমার মুখ থেকে সরিয়ে ম্যাডামকে বলতে লাগলাম যে কালকে রাতে একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। তুই মিথ্যা বললি কেন? তুই মনে করতেছিস আমি কিছুই জানি না? তোকে কাল আমি তোর বাসার জানালা দিয়ে উকি মারতে দেখেছি। তুই কি মনে করেছিস তোকে আমি দেখতে পাইনি? তোকে আমি জানালার মধ্যে দেখতে পেয়েছি। তুই ঘরের মধ্যে ছিলি। কালকে আসিসনি কেন সেটা বল আমাকে। কি হয়েছে, কথা বলছো না কেন? কি আর বলবো, সবকিছু তো তুমি জানোই। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। নিজেই জানো। আর ম্যাডামের কথা ঘুরিয়ে বললাম যে ম্যাডাম আপনি তো কাল রাত থেকে কিছু খাননি, এখন আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, আপনি একটু ওয়েট করেন। আমি এই কথা বলে ম্যাডামের রুম থেকে বাইর হয়ে গেলাম ম্যাডাম কিছু বলার আগে। এরপর আমি ম্যাডামের আম্মুর কাছে যাই। এরপর ম্যাডামের আম্মুকে বললাম, আন্টি কই আপনি? বলো কি হয়েছে? আপনার মেয়ে তো কাল রাতে কিছু খায়নি, এখন কিছু খাবার দিন আপনার মেয়েকে খাওয়ানোর জন্য। এই কথা বলতেই ম্যাডামের মুখে হাসি ফুটে উঠলো। অনেক খুশি দেখা যাচ্ছে। এরপর ম্যাডাম রান্নাঘরে গিয়ে একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল। আমি সেগুলো নিয়ে ম্যাডামের কাছে চলে আসলাম। ম্যাডামের কাছে এসে তার পাশে বসলাম। বললাম যে ম্যাডাম এই যে খেয়ে নিন, কাল রাতে তো কিছু খাননি। না, আমি খাবো না। কেন খাবেন না? তুমি আছো তাই বলে খাবো না?
ঠিক আছে, চলে যাচ্ছি, আর আসবো না তোমাদের এখানে। গেলাম। উঠে যেতে লাগলাম, তখনই ম্যাডাম আমাকে পেছন থেকে জোরে টান দিয়ে তার পাশে বসায় দিল। কই যাচ্ছ? দাও, আমাকে খাইয়ে দাও। আমি আর আপনাকে কিভাবে খাইয়ে দেবো? আপনার তো মুখটা তো ঢাকা রয়েছে, একটু খোলেন না। আপনারা তো আমি আজ পর্যন্ত দেখিনি। না থাক, দেখা লাগবে না। আর কেন তোমাকে আমার মুখটা দেখাবো? তুমি আমাকে আমাকে কি? না, কিছু না। তুমি আমাকে খাইয়ে দিবে। দাঁড়াও, আমি হিজাবটা একটু উপরে তুলবো, তুমি তা দেখে আমাকে খাইয়ে দেবে। কোনো চালাকি করতে পারবা না, এই বলে দিলাম। ঠিক আছে। ম্যাডাম এরপর তার মুখের উপর হিসাবটা একটু উপরে তোলে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমি তো পুরোই অবাক। ঠোঁট দুটো হালকা গোলাপি, আর ঠোঁট দুটো নিচ থেকে ছোট একটা তিল। দেখে তো নিজেকে সামলাতে পারিনি। দাঁড়াও, তোমার আমি কি করে দেখো। আগে খাবারটা তোমাকে খাইয়ে দিই, তারপর না হয় কী করবো সেটা পাড়ক পাড়িয়ে দেখতেই পাবে। এরপর আমি আর কিছু না বলে ম্যাডামকে খাইয়ে দিলাম। প্লেটে রাখা সবগুলো খাবার খাইয়ে দিলাম অনেক কষ্ট করে। এরপর ম্যাডামকে বললাম যে একটু পানি খেয়ে নিন। ম্যাডাম তারপর পানি খেয়ে যখন ম্যাডাম তার মুখের উপর হেজাবটা নামাবে, তখনই ম্যাডামের হাতটা ধরে দিলাম, তার ঠোঁট বরাবর একটা কামড়, আর তার সাথে ফ্রিতে একটা কিস করে দিলাম। হয়তো ম্যাডাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু কী করবো, ম্যাডামের ঠোঁট দুটো দেখে আর নিজেকে সামলাতে পারিনি। অনেকক্ষণ সামলে রেখেছিলাম, সামলে রেখে খাইয়ে দিয়ে মেইন কাজটা করে ফেলি। তারপর ম্যাডাম আমার মুখের উপর হিসাবটা নামালো। এরপর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। ম্যাডাম হয়তো অবাক হয়ে গেছে এটার জন্য। এটা কি করলে তুমি? আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছো না কেন? আমার তো ভালোই লেগেছিল, কিন্তু কামড়টা না দিলে ভালো হতো। এখন তো আমার ঠোঁটটা কেটে গেল। তাই নাকি? তার আরেকটা দেবো নাকি? না থাক, আর দেওয়া লাগবে না। সময় হলে তখন মন ভরে দিও। সময়টা আর কখন হবে? কেন, আমাকে বিয়ে করলেই তো পারো, তখন তো মন ভরে দিতে পারবে। কি? আমি অবদৃষ্টি তাকে দিব না। কেন, আমাকে তোমার পছন্দ হয়নি? হয়েছে তো, কিন্তু আপনি তো ম্যাডাম আর আমি আপনার ছাত্র, এটা কি কোনোভাবে মানায়? ঠিক আছে, থাক, লাগবে না। তুমি এখান থেকে চলে যাও। আমি তো তোমার থেকে 2-3 বছরের বড় হব, এর থেকে তো আর বেশি বড় হব না। পাছে লোকে যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, তাহলে তার কি হবে? এই কথা বলার পর ম্যাডামের চোখ দুটো লাল হয়ে গেল। মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে আমাকে। আর তখনই আমার হাতে প্লেটটা, যেটার মধ্যে খাবার ছিল, একটু আগে খেয়েছিল, ওই প্লেটটা জোরে আছাড় মারে দরজার মধ্যে। আছাড় মারার সাথে সাথে প্লেটটা টুকরো টুকরো হয়ে যায়। আমি এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কি জেদি মেয়ে রে বাবা! তখনই ম্যাডামের আম্মু চলে আসে, এসে বলতে থাকে, কি হয়েছে, এইভাবে ভাঙলো কে? তারই কিছু হয়নি, এমনি হাত থেকে পড়ে ভেঙে গেছে। না, কিছু না। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার সাথে দেখা করবে না, চলে যাও এখান থেকে। কেন? তুই তো ওর জন্য ঘরের সব কিছু ভেঙে ফেলছিস, আবার কেন তুই ওকে যেতে বলছিস? ও একজন প্রতারক, আরেকজনকে ভালোবাসে। সে আমার সাথে ভালোবাসার ছলনা করতেছে। এই কথা বলার পর আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল। তখন আমি আন্টিকে বলি, আন্টি আপনি একটু নিচে যান, আমি ম্যাডামের সাথে কথা বলে নিচে আসতেছি। ঠিক আছে বাবা, তুমি একটু ওরে বোঝাও কেমন হয়ে গেছে আমার মেয়েটা। এরপর আন্টি চলে গেল। তখন আমি ম্যাডামকে বললাম, আমি বুঝি প্রতারক? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি। আমি এই কথা বলে চলে যেতে লাগলাম। তখনই ম্যাডাম আমাকে বলতে লাগলো যে, ঠিক আছে, চলে যাও। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি তো অন্য মেয়েকে ভালোবাসো, তাই না? তখন আমি ম্যাডামের কাছে গিয়ে বলতে লাগলাম, সত্যি বলতে কি জানো, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালোবাসার ঘরে জায়গা দেয়নি। তাহলে আমাকে কি তোমার ভালোবাসার ঘরে একটু জায়গা দিতে পারবে? ম্যাডামের কান্না আমার একদম সহ্য হয় না। মনে মনে বললাম, দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? শুধু বলেই দেখো, আমি মানতে রাজি। আজকে আমি তোমাকে দেখবো যে করে হোক, এরপর আমি তোমাকে আমার ভালোবাসার ঘরে জায়গা দেব, কোনো প্রবলেম নেই। যদি আমাকে দেখার পর তুমি আমাকে না করে দাও, তখন আবার কি হবে? কেন এরকম কোনো কথা কেন বলতেছেন? আমি তো কালো, তাই বলতেছি। ঠিক আছে, দেখাবো। আমার একটা শর্ত আছে, যদি সেটা মানো তাহলে দেখতে পারবে, না হলে পারবে না। তোমার আবার কি সত্য তাড়াতাড়ি বলো, আমারও সহ্য হইতেছে না। আমাকে দেখার পর কিন্তু তোমার আমাকে ভালোবাসতে হবে, তোমার জীবন সঙ্গী করতে হবে আমাকে, পারবে তো? এটা আবার কেমন কথা? না, আমি এটা মানতে পারবো না। এই কথা বলার পর ম্যাডাম পুরো কেঁদে দিয়েছে। ঠিক আছে, কথা দিলাম, এবার তো আমি তোমাকে দেখতে পাই। ওকে। এরপর আমি ম্যাডামের রুম থেকে বাইরে হয়ে নিচে আন্টির কাছে গেলাম। কি হয়েছে বাবা, এখানে যে তুমি, আমার মেয়ে কোথায়?
আর একটা টেনশন করার দরকার নেই আন্টি। আজকে আমি আপনার মেয়েকে দেখবো। এতদিন আমাকে ভালোবেসেছে কিন্তু কখনো দেখিনি। আজ তো তাকে দেখেই ছাড়বো। অনেক অনুরোধ করার পর সে রাজি হবে। আমাকে বললো যে 5 মিনিটের জন্য বাইরে যেতে, তাই এখানে আসলাম আর কি। ঠিক আছে, তুমি ওইদিকে সোফায় গিয়ে বসো, একটু পর তোমার আঙ্কেল আসবে কলেজ থেকে, তারপরে না হয় আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। এরপর আমি সোফায় গিয়ে বসলাম। একটু পর ম্যাডাম ডাক দিল। ম্যাডাম ডাক দেওয়ার সাথে সাথে ম্যাডামের রুমে গেলাম। দেখে তো পুরাই অবাক। ম্যাডাম একটা নীল শাড়ি, হাতের মধ্যে নীল চুড়ি পরেছে, চোখের নিচে হালকা কাজল দিল, দেখতে পুরো নীল পরীর মতো লাগছে। আরও তার ঠোঁট দুটো দিয়েছি, এটা তো পুরো দেখতে আসছে। আমি তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে। তখনই ম্যাডামের আওয়াজে ধ্যান ভাঙলো। কি হয়েছে গো তোমার? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? এখন বলো আমাকে পছন্দ হয়েছে কিনা? আবার জিগায় পছন্দ হয়েছে মানে? পুরো পারফেক্ট। দাঁড়াও আর একটু তোমাকে ভালো করে দেখি। তোমার দিকে তাকিয়ে তো চোখ সরে যাচ্ছে না। থাক, আর পাম দিতে হবে না। এইবার বলো আমাকে শাড়িতে কেমন লাগতেছে? তোমাকে দেখতে তো পুরো নীল পরীর মতো লাগছে। আর কি বলবো, ভাষাই তো খুঁজে পাচ্ছি না বলার। তাই নাকি? তাহলে কি আমি তোমার জীবন সঙ্গী হতে পারবো, নাকি কলেজে গেলে সামান্তার সাথে আবার কথা বলবে? ওই, তুমি শুধু সামান্তা সামান্তা করো কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তাই না? আই লাভ ইউ। আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন? আমাকে হারিয়ে ফেলবে না তো কোনো দিন? যদি তুমি কখনো হারিয়ে যাও তাহলে কিন্তু... আমি ম্যাডামকে বলতে না দিয়ে ম্যাডামের মাথাটা ধরে ম্যাডামের ঠোঁট দুটো আর আমার ঠোঁট দুটো একসাথে করে দিলাম। শুধু ম্যাডামের ঠোঁট দুটো থেকে মিষ্টি খাচ্ছিলাম। এরকম 5 মিনিট যাওয়ার পর ম্যাডামকে ছেড়ে দিলাম, কিন্তু ম্যাডাম আমাকে ছাড়তে চাইছে না। তবুও জোর করে ছেড়ে দিলাম। আর একটু হলে তোমার দম বন্ধ হয়ে যেত। এরকম করে নাকি? কই, আমার তো কিছুই হয় নাই। আচ্ছা বাদ দাও, এখন আমার দেওয়া মিষ্টিটা কেমন লেগেছে সেটা বলো। আবার জিগায় এরকম মিষ্টি খেতে কজনের ভাগ্য রয়েছে, হ্যাঁ? আমার তো সৌভাগ্য, আমি তো এক পরীকে ভালোবাসি। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। চলো এখন নিচে খাওয়া দাওয়া করে পরে না হয় গল্প করব। হুম, চলো। এরপর আমি আর ম্যাডাম নিচে গেলাম। দেখি আঙ্কেল মানে প্রিন্সিপাল স্যার চলে এসছে আর আন্টি টেবিলের মধ্যে খাবার আয়োজন করছে। আমাদের দেখে প্রিন্সিপাল স্যার বললো যে, কি গো নাইম, আমার মেয়েকে ঠিক করছো তো? হুম, প্রিন্সিপাল স্যার ঠিক করে দিয়েছে আপনার মেয়েকে। কি বললে তুমি? আমি তোমার প্রিন্সিপাল স্যার হই, আজ থেকে তুমি আমাকে বাবা বলে রাখবে, কারণ আমি যে তোমার শ্বশুর বা, তাই না? আর তোমার আন্টি তোমার শ্বশুরই মা হয়, তাই তুমি তোমার আন্টিকেও মা বলে রাখবে। হুম, ঠিক আছে। তাহলে এখন একটু মিষ্টি মুখ করা যাক, পরে না হয় খাবার খাওয়া দাওয়া করি। না বাবা, মিষ্টি আর খাবো না। একটু আগে যে মিষ্টি খেয়েছি সেই মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। এখন আমি খেতে ইচ্ছে করছে না। এই কথা বলার পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে রয়েছে। মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে বাবা। কেন, এখন একটু সবার সামনে আর একটু মিষ্টি মুখ করে নাও। না থাক, আর কিছু খাবো না বাবা, এখন বাসা যাই। পরে না হয় আরেকদিন এসে খেয়ে নেবো। এটা কেমন কথা? তুমি এইমাত্র এলে, আবার এখন বাসায় যাবে বলছো? আর তোমার তো বাসায় কেউ নেই। তুমি না হয় আমাদের বাসায় থেকে যাও কয়দিন, তারপর থেকে তো এমনিতেই আমাদের সাথে সম্পর্ক হবে তোমার। আমি আর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেলাম। আম্মু আব্বু শোনো, তোমরা দুজনেই, আমি নাইমকে বিয়ে করতে চাই এই কয়েকদিনের মধ্যে। না, আমি রাজি নেই। আমি তোমাকে না, আমি আরেকজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। ম্যাডামকে রাগানোর জন্য এই কথাগুলো বললাম। ম্যাডাম এই কথা শোনার পর জোরে দৌড় দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছে, দেখছো আব্বু, ও একটু আগে আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে, আর এখন বলতেছে অন্য কাউকে বিয়ে করবে। ঠিক আছে, তাহলে সেটাই হোক। আগে নাইমের পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় আমরা মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আর বাবা আপনি ঠিক বলেছেন, আমি তো ম্যাডামের সাথে একটু মজা করলাম, এই আর কি। আমি বিয়ে করলে আবার পরীক্ষার পর বিয়ে করব। এখন আর বিয়ে করব না, এখন আমার পড়া আছে। আমি অত কিছু বুঝি না, আমাকে বিয়ে করলে আজকে বা কালকের মধ্যে করতে হবে। আয়রা, পাগলামি করিস না। ও তো ঠিকই বলছে, পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় তাদেরকে বিয়ে দেব। এখন এত তাড়াতাড়ি কিসের? এই তো, আমার মা ঠিক আমার মতোই হয়েছে, একেবারে ঠিক কথা বলেছেন। বুঝতে হবে না ছেলেটা কার। না না না, আমি মানি না। এরপর অনেক জোরাজুরিতে ম্যাডামকে রাজি করানো হয়। দিনগুলো এইভাবেই যেতে থাকে। ম্যাডাম মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমার বাসায় এসে আমাকে রান্না করে দিয়ে আবার তার বাসায় ফিরে যায়। এভাবেই দিনগুলো কেটে যায়। আবার আমি মাঝে মধ্যে ম্যাডামকে রাগানোর জন্য ম্যাডামের সামনে মেয়েদের সাথে হেঁটে এসে কথা বলি, যেন ম্যাডাম রেগে যায়। এরকম দুষ্টু মিষ্টি ঝড়ো চলতে থাকে আমার আর ম্যাডামের মাঝে। এরকম করতে করতে আমার পরীক্ষা চলে আসলো। সব পরীক্ষাগুলো দেওয়ার পর কিছুদিন পরে আমাদের পরীক্ষার রেজাল্ট চলে আসে। রেজাল্টের মধ্যে আমি ভালোই পাশ করেছি, ভালোভাবেই।
সেদিন বন্ধুর কাছ থেকে একটু আড্ডা দিয়ে সব বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু এটার মাঝে সামান্তাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে আমি ম্যাডামকে ভালোবাসি। প্রথমে সামান্তা কিছুতেই মানতে রাজি নয়, পরে অনেক বোঝানোর পর রাজি হয়েছে। আমার জন্য শুধু শুধু কেন এই মেয়েটা কষ্ট করতে যাবে। এরপর ম্যাডাম আর আমার বিয়ে হয়ে গেল। বাসর রাতে রাত 11টা বাজে। আমি বাসর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতে একটু লজ্জা করছে। এবার বন্ধুদের ঠেলাঠেলি বাসর ঘরে ঢুকিয়ে দেবে, বন্ধুদের ধাক্কা ধাক্কি দিয়ে বাসর ঘরে ঢুকতে হলো। বাসর ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। এরপর ম্যাডাম আমার সামনে এসে আমার সালাম করলো। থাক থাক, আর সালাম করতে হবে না, উঠে পড়ো। কেন? আমি আমার জামাইকে সালাম করতেছি, তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। এরপর ম্যাডাম আবার খাটের উপর গিয়ে বসে পড়ে ইয়া বড় একটা ঘুমটা দিয়ে। এরপর আমি তার পাশে গিয়ে বসি, তার মাথার উপরে ঘুমটাটা তুলে ফেলি। আজও তো আমার বুকে পুরো লাল পরীর মতো লাগছে। ম্যাডাম, আপনাকে তো সেই লাগতেছে, পুরো লাল পরীর মতো। আজ থেকে আমাকে কোনো ম্যাডাম বলে ডাকবে না, আমাকে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে মহারানী। এবার আমি ম্যাডামকে ইশারা দিয়ে বললাম, চলো না আমরা দুজনে ওটা করে ফেলি। যা দুষ্টু। এরপর ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয় আর আমার উপর বসে পড়ে। ও মাগো, ও মাগো, আমারে মেরে ফেলেছে। এই একদম চুপ চুপ, কোনো চিল্লাচিল্লি করতে পারবে না। চলো না আমরা দুজন বাসর রাতটা করে ফেলি। দাঁড়াও, বাসরাত করার আগে লাইটটা অফ করো না, না হলে আমার পাঠক পাঠিকারা দেখে ফেলবে তো। তোমার পাঠক পাঠিকারা এত লুচু কেন? এই যান আপনারা, ভাগেন। আর ওদেরকে কিছু বলো না, পরে ওরা রাগ করবে। এরপর আমি লাইটটা অফ করে দিয়ে আমরা দুজন ভালোবাসার সাগরে অতলে হারিয়ে যাই।